হ্যালো বন্ধুরা, প্রেমের রাজমহল চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকুন আর বেল আইকনটি প্রেস করে নিন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? ইউ ব্লাডি! সামান্যতম রূপ থাকলেই ভেবো না আমি তোমার উপর দিওয়ানা হয়ে যাব। নিজের ঘরে প্রবেশ করা মাত্র একটা কোমল হাত তার পা ছুঁয়ে দিলে কথাগুলো হেসে বলে তুর্য চৌধুরী। এদিকে নিজের কানে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে বসা থেকে উঠে পড়ে মীরা। অতঃপর অবাক দৃষ্টিতে সামনে দাঁড়িয়ে থাকা স্বামী নামক মানুষটার দিকে তাকিয়ে থাকে। রাগে মাথা ফেটে যাচ্ছে তুর্যর, মাথার রগ ফুলে ফেপে উঠছে। বড় বড় কয়েকটা শ্বাস নিয়ে এগিয়ে যায় তার সদ্যবিবাহিত স্ত্রীর কাছে। দুই বাহু খামচে ধরে আবারও বলতে শুরু করে। আমার বউ হওয়ার কি যোগ্যতা আছে তোমার? কি ভেবেছিলে তোমার সো কল্ডের রূপে মোহিত হয়ে বিয়ে করেছি? হুম, একদম না। তোমার ভাই মাহির, হ্যাঁ, মাহির আমাকে বাধ্য করেছিল তার সো কল্ডের বোবা বোনটাকে আমার নামের সঙ্গে জুড়তে। দুই হাত ঝাড়া মেরে দূরে ছিটকে আসে তুর্য। সামনের দিকে ঝুঁকে যায়, দু হাত দিয়ে সিল্কি চুলগুলো ধরে টানতে থাকে। আ জোরে একটা চিৎকার দিয়ে আবারও বলতে শুরু করে। তোমার জন্য আজ আমার মম অসুস্থ হয়ে পড়েছে, শুধুমাত্র তোমার জন্য। কেন মা সহ্য করবে তার রাজপুত্রের জন্য এরকম একটা বোবা মেয়েকে? হুম, কোনো রাইট নেই তোমার আমার বউ হওয়ার, বুঝেছো? আর যাই হোক, একটা বোবা মেয়ের সঙ্গে সংসার করা যায় না। এতক্ষণ পর ঘরের এদিক ওদিক তাকায় মীরা। কিছু একটা খুঁজছে সে। হেই তো পেয়েছে। টেবিলের উপরে একটা নোটপ্যাড। আস্তে ধীরে মেঝে থেকে উঠে দাঁড়ালো মেয়েটা। তুর্যর এক ঝটকায় সে এতক্ষণ নিচে পড়েছিল। টেবিলের কাছে গিয়ে পেনদানি থেকে একটা পেন নিয়ে নোটপ্যাডে লিখতে শুরু করে। আর তীক্ষ্ণ চোখে সেদিকে তাকিয়ে তুর্য বোঝার চেষ্টা করে আসলে মেয়েটা কি করতে চাইছে। এক হাত দিয়ে চোখের কোণে জমা অশ্রুটা মুছে নেয় মীরা। অতঃপর নোটপ্যাডের লেখাটা তুর্যর সামনে ধরে। ভ্রুজোড়া কুঁচকে এক প্রকার তার কাছ থেকে ছিনিয়ে নিয়ে নিজ চক্ষুজোড়ার সামনে রাখলেই চোখ মুখ শক্ত হয়ে যায় তুর্যর। এক ঝটকায় তার ডান হাতটা দিয়ে মীরার নরম গালটা শক্ত করে ধরে হিসিয়ে বলে। খুব শখ না ভাইয়ের কাছে গিয়ে আমার নামে অভিযোগ করার? শক্ত হাতটা মীরার গালে শক্ত করে চেপে ধরে আবারও বলে ওঠে। মাহিরকে খুব ভালোবাসি, ছোটবেলার বন্ধু আমার, বেস্ট ফ্রেন্ড হয় ও আমার, বুঝেছো? আমি চাই না তোমার জন্য আমাকে আরও কিছু সইতে হোক। 3 মাস মতো এই বাড়িতে আমার বউ হয়ে থাকবে, তারপর আমায় ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে চলে যাবে। আর মাহিরকে বলবে আমাকে তোমার আর ভালো লাগছে না। দেন আমরা নিজের নিজের রাস্তায়। এত কিছুর জন্য দায়ী শুধুমাত্র তুমি। সো সব কিছু ঠিক করার দায়িত্ব তোমার। এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে হনহন করে দরজার দিকে পা বাড়ায় তুর্য। একটু থেমে পেছনে না ফিরেই বলে। আমি কারোর সাথে বেড শেয়ার করতে পারি না। এই ঘরের কোন কোনায় থাকবে সেটা তোমার ব্যাপার, আমার বেডের কাছে না দেখলেই হলো। সূর্য চৌধুরী একজন হার্ট সার্জন ডাক্তার। শিশুকাল থেকে তার একটাই স্বপ্ন ছিল, আর সেটা হলো হার্ট সার্জন ডাক্তার হওয়ার। তুর্যর বাবা জাহিদ চৌধুরী একজন বিত্তশালী লোক। তার ব্যবসার নামটা সুদূর বিদেশ পর্যন্ত। ওনার ইচ্ছা ছিল দুই ছেলে ওনার ব্যবসা সামলাবে, কিন্তু ছোট ছেলেটার যে এই ব্যবসার প্রতি কোনো আগ্রহ নেই, সে তার স্বপ্ন পূরণ করতে উদ্যোগী। তাই তো জাহিদ চৌধুরী ছোট ছেলের স্বপ্নকে মাটি চাপা না দিয়ে ছেলের সাথ দিয়েছিলেন, এখনও সাথ দিচ্ছেন। এই যে মীরাকে এই বাড়ির বউ হিসেবে মানতে সবাই নারাজ হলেও তিনি মেনে নিয়েছেন। ছেলে মেয়েদের খুশির মাঝে যে উনি নিজের সুখ খুঁজে পান। এদিকে ঘরের মেঝেতে বসে অঝরে কেঁদে চলেছে মীরা। সে তো এসব চায়নি। হ্যাঁ, এই মানুষটাকে ভালোবাসে সে, কিন্তু নিজের করে পাওয়ার কথা কল্পনাতেও ভাবেনি নিজের অক্ষমতার জন্য। দুই হাতে ভর দিয়ে মেঝে থেকে উঠে দাঁড়ায় মীরা। এক পা করে এগিয়ে যায় সোফার পাশে রাখা ট্রলি ব্যাগটার কাছে। এটাই শুধু সে নিজের সাথে এনেছে। অতঃপর সেখান থেকে ধূসর রঙের ডায়েরিটা বের করে। ডায়েরিটা দেখে আবারও তার চোখ দুটো ঝাপসা হয়ে আসে। এই বস্তুটাই যে তার সমস্ত সুখ দুঃখের সাথী, যেখানে অনায়াসে তার সব ইচ্ছে অনিচ্ছা, ভালো লাগা খারাপ লাগা প্রকাশ করতে পারে। এটা তুমি কি করলে ভাইয়া? ভালোবাসার মানুষটার কাছে আমায় ঘৃণার পাত্রী বানিয়ে দিলে। কেন করলে এমন? আমি তো চাইনি ওনাকে, চাইনি নিজের স্বামী হিসেবে পেতে। তবে কেন বললে এত বড় মিথ্যেটা? কেন বললে উনি আমাকে পছন্দ করে বিয়ে করতে চেয়েছেন?
আর লিখতে পারল না মীরা। ডুকরে কেঁদে ফেলল। নিয়তি যে বড়ই নিষ্ঠুর, আজ তাকে কোথায় এনে দাঁড় করালো। হ্যাঁ মামা, সব ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা হয়নি। আরে তুর্য ওই রকম ছেলে না, ও খুব ভালো ছেলে। ছোট থেকে একসাথে থাকি আমরা। হুম হুম, ফোন করবো ভেবেছিলাম, কিন্তু করা হয়নি। ও নিয়ে তুমি ভেবো না, তুর্য সামলে নেবে সব। আর আমার বোনটা কম কিসে? হুম, রূপে গুণে চারিদিকে পারফেক্ট, শুধু কথাটা একটু বলতে পারে না। তো কি হয়েছে, যদি না সেই দুর্ঘটনার সম্মুখীন না হতো, তবে তো সব ঠিকই থাকতো। শোনো মামা, সূর্য খুব লাকি যে আমার কলিজাটাকে পেয়েছে। আচ্ছা আচ্ছা, খুব হয়েছে, এবার বাকিটা ভাগ্নের বাড়ি এসে দেখে যাও। রাখলাম, টায়ার্ড আমি, ঘুমাবো এখন। ফট করে লাইনটা কেটে দিল মাহির। এখন সে একটা শান্তির ঘুম দেবে। আজ তার খুশির দিন। আজ যে তার কলিজাটাকে তার প্রাণপ্রিয় বন্ধুর হাতে তুলে দিয়েছে। বালিশে মাথা এলিয়ে দিয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে মুচকি আসে মাহির। কতদিন অভিমান করে থাকবি তুর্য চৌধুরী আমার উপর? খানিক চুপ থেকে আবার বলে, আমার বোনটা খুব সহজ সরল তুর্য, কিন্তু খুব লক্ষ্মী। তুই সুখী হবি, আর একদিন তুই নিজের মুখেই সেটা স্বীকার করবি। চতুর্দিক থেকে আজানের সুমিষ্টি ধ্বনি ভেসে আসছে। গভীর রাতে পেরিয়ে ভোর হয়েছে, তবে তুর্য এখনো পর্যন্ত ঠায় বসে আছে চিলে কোঠার ঘরে। সারা রাত ছেলেটা এভাবে বসেই কাটিয়ে দিয়েছে। ঘাড় থেকে পিঠ পর্যন্ত টান টান হয়ে ব্যথা করছে। এতক্ষণ পরে উঠে দাঁড়ালো সে। অতঃপর নিজ কক্ষের দিকে পা বাড়ালো। এবার একটু ঘুমের প্রয়োজন তার। ঘরে ঢুকে কাউকে দেখতে না পেয়ে ভ্রুজোড়া কুঁচকে নেয় তুর্য। বিড়বিড় করে বলে, মেয়েটা কোথায় গেল? অতঃপর কিছু একটা ভেবে বারান্দার দিকে পা বাড়ালো। তুর্য বারান্দায় গিয়ে দেখতে পায় গুটিসুটি হয়ে দেওয়ালে মাথা ঠেকে ঘুমন্ত মীরাকে। আবারও রাগটা মাথাচাড়া দিয়ে ওঠে তার। বড় বড় পা ফেলে মীরার সামনে গিয়ে একটা হাত হ্যাঁচকা টান দিলেই ব্যথা পায় মীরা। ঘুমের ঘোরে ব্যথা পেয়ে ফুপিয়ে ওঠে মেয়েটা। তুর্য বুঝতে পারে এই মেয়ের ঘুম গভীর, তাই তো ব্যথা পেয়েও ওঠার নাম নিচ্ছে না, কিন্তু ঠিকই কেঁদে ভাসাচ্ছে। আর কিছু না ভাবে কোলে তুলে নেয় মীরাকে। রুমে এনে সোফাতে শুয়ে দিয়ে একটা পাতলা কম্বল গায়ে জড়িয়ে দেয়। অতঃপর সে নিজের বেডে গিয়ে একটা শান্তির ঘুমের প্রস্তুতি নেয়। ঘড়িতে এখন সকাল 8:30 বাজে। চৌধুরী বাড়ির সবাই ব্রেকফাস্ট টেবিলে হাজির হয়েছে, তুর্য মীরা ব্যতীত। জাহিদ চৌধুরী হালকা কেশে বলে ওঠেন, বুশরা, তোমার ছোট ভাইয়া ভাবিকে ডেকে আনো, একসাথে ব্রেকফাস্ট করব সবাই। বুশরা তাদের ডাকতে গেলেন। সবাই নিজেদের মধ্যে মুখ চাচাই করে, তবে কিছু বলতে পারে না। জাহিদ চৌধুরীর রাগ সম্পর্কে সবাই অবগত, তাই তো সবাই চুপ থাকা শ্রেয় বলে মনে করল। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? তুর্যর মা শান্তি চৌধুরী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেই প্রশ্ন করেন জাহিদ চৌধুরী। নিজের রুমে যাচ্ছি, এখন আমার খিদে নেই। খিদে না থাকলেও যাওয়ার দরকার নেই, বসে থাকো এখানে, কথা আছে সবার সাথে। ছোট ভাইয়া, ছোট ভাবিও, নতুন ভাবি। দরজার বাইরে থেকে অনবরত ডেকে চলেছে বুশরা। খানিকটা বিরক্ত বোধ করলো মেয়েটা। আর এদিকে মীরা ভাবছে ও আসলে কি করবে। খুব ভোরে ওঠার অভ্যাস মীরার। গতরাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে ওর মতে আজ খুব দেরি হয়ে গেছে জাগতে। সকাল 7টার সময় ঘুম ভেঙে যায় মীরার। দু হাত দুদিকে ছড়িয়ে একটা আড়মোড়া ভেঙে উঠতে গিয়ে দেখে সে একটা অচেনা রুমে উপস্থিত। রুমের চারিদিকে চোখটা বুলিয়ে নেয় মীরা। আর তৎক্ষণাৎ মনে পড়ে যায় তার তো বিয়ে হয়ে গেছে গতকাল, আর তার স্বামী তুর্য চৌধুরী। ক্ষণিকের জন্য হলেও তার অধৈর্য গলে হাসি ফুটে ওঠে, আবার তা মিলেও যায় খুব অল্প সময়ের মধ্যে। গতরাতে তুর্যের বলা কথাগুলো মনে করে দুফোঁটা অশ্রুও ঝরে পড়ে গাল বেয়ে। কিছু একটা মনে পড়তেই তড়াক করে চমকে ওঠে মীরা। সে তো রাতে বারান্দায় ছিল, তাহলে এখানে? অতঃপর নিজের দিকে তাকিয়ে দেখে গায়ে একটা কম্বল জড়ানো। তার মানে আর কিছু ভাবতে পারছে না মেয়েটা। আর চোখে একবার বেডের দিকে তাকায় মীরা। অতঃপর দেখতে পায় উদম শরীরে উপর হয়ে শুয়ে আছে লোকটা। বাচ্চাদের মতো ঠোঁটটা উল্টানো, অবুঝ শিশুর মতো বেঘরে ঘুমাচ্ছে। চোখ সরিয়ে নিল মীরা। আর তাকানো যাচ্ছে না এই বেশরম লোকটার দিকে। আবার নিজের দিকে তাকিয়ে ওর মনে পড়ে গেল এখানে আসার আগে তাই ভাইয়ার বলা কথাটা। বুঝলি মীরা, তুর্য একটা আস্ত খপাটে ছেলে। রাগ তার নাকের ডগায়, রেগে গেলে কাকে কি বলছে এসব তার হুঁশ থাকে না। মুখে যা আসে তাই বলে দেয়। একটু ঠুট কাটা প্রকৃতির ছেলেটা, কিন্তু মনের দিক দিয়ে খুব ভালো। বিনা কারণে কাউকে কষ্ট দেয় না। একভাবে ভাইয়ার মুখের দিকে চেয়ে শুনে চলেছে তার সদ্য স্বামীর সম্পর্কে। মাহির বোনকে এক পাশ থেকে জড়িয়ে নিয়ে মাথায় এক পাশে ঠোঁট ছুঁয়ে দিয়ে বলে, আমি জানি আমার কলিজাটা খুব লক্ষ্মী,
সবার কথা শুনে। তবুও বলছি, সূর্যর কথা মতো চলবি। ওর কথার অবাধ্য হবি না। দেখবি তুই খুব ভালোবাসবে। আগে থেকেও দ্বিগুণ জোরে দরজায় করাঘাত। ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে মীরা। আর ভাবে সে এখন কি করবে, তুর্যকে ওঠাবে? যদি রেগে যায়? ছোট ভাইয়া, উঠেছো? অধৈর্য হয়ে পড়ে বুসরা। এবার গলায় আরো জোর নিয়ে ডেকে ওঠে। ছোট ভাইয়া, শুনছো? চোখ পিটপিট করছে তুর্য। আসলে সে বুঝতে পারছে না এত সকাল সকাল তার বাদর বোনটা তার দরজার সামনে চেঁচাচ্ছে কেন। আস্তে করে সোজা হয়ে শোয় তুর্য। অতপর ডান দিকের দেওয়ালের দিকে তাকালে সঙ্গে সঙ্গে লাফ দিয়ে ওঠে। ঘড়িতে এখন 9:15 বাজে। তুর্য তাড়াহুড়ো করে পাশে থাকা টি শার্টটা পরে নেয়। অতপর দরজা খুলতে গেলেই কিছু একটা মনে করে দরজার দিকে না গিয়ে মীরার দিকে পা বাড়ায়। এর সবই আর চোখে লক্ষ্য করছিল মীরা। হঠাৎই নিজেকে শূন্যে ভাসতে দেখে হকচকায় সে। সামান্য ওপরের দিকে তাকালে দেখতে পায় তুর্যকে। বুঝতে পারে এখন সে তুর্যের কোলে। বিছানার ওপরে ধপ করে ফেলে মীরাকে। অতপর মুখ থেকে দুটো শব্দ বের করে। শুয়ে পড়ো। তুর্যর কথায় আরো অবাক হয় মেয়েটা। আসলে তার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। খট করে দরজা খোলার শব্দে হাঁপ ছেড়ে বাজে বুসরা। অতপর একটা দীর্ঘ শ্বাস ফেলে এক নিঃশ্বাসে বলে, প্রায় 15 মিনিট ধরে ডেকে চলেছি তোমায়। ড্যাড তোমাদের দুজনকে ডেকে পাঠিয়েছে। তাড়াতাড়ি এসো, একসাথে ব্রেকফাস্ট করব। কথাগুলো বলে এক মুহূর্ত দাঁড়ালো না বুসরা। ধপাধপ পা ফেলে চলে গেল সেখান থেকে। বুসরা চলে গেলে পুনরায় দরজা লাগিয়ে দেয় তুর্য। অতপর পেছনে ঘুরে মীরার দিকে তাকায়। সমস্যা কি? এতক্ষণ তো জেগেই ছিলে, ডাকোনি কেন? আর সবাইকে কি প্রমাণ করতে চাও? আমরা ভালোবেসে বিয়ে করে আলাদা ঘুমাই? নির্বোধ একটা। একটু থেমে আবারও বলে, বেডে থাকতে না করেছি মানে এই নয় যে তুমি বারান্দায় ঘুমাবে। সোফাটা বেশ বড়, তোমার ভালো মতো হয়ে যাবে। আর শোনো, আশা করি রাতের কথাগুলো তোমার ভালোভাবে মনে আছে। আবারও বলছি, মনে রাখবে এখানে তোমার মেয়াদ মাত্র 3 মাস। আজই আমি লয়ারের কাছে গিয়ে কথা বলবো এই বিষয়ে। এখন যাও, ফ্রেশ হয়ে নাও, বেশি দেরি করবে না। ড্যাড আমাদের অপেক্ষায় আছেন। ড্যাড, আর কত অপেক্ষা করব? আমার ভালো লাগে না। দেখো গিয়ে তোমার আদরের ভাগ্নে এখন বেঘুরে ঘুমাচ্ছে, আমাদের বলে তার মনেই নেই। একগাদা বিরক্তি নিয়ে বলে। বছর 22-এর সুন্দরী মিলি। পরনে তার সাদা লং স্কার্ট। মাথায় হালকা আকাশি রঙের হিজাব পরা। মুখে কোনো রকম মেকআপের ছিটে ফোটাও নেই। এই সাধারণে তাকে অসাধারণ লাগছে। মামুনি, এখনো দাঁড়ানো আমাদের 5 মিনিটও হয়নি। এত অধৈর্য হলে হয়? দেখি আর এক। এই তো মাহির বেটা এসে পড়েছে। শেষের কথাটা মাহিরকে আসতে দেখে বলেন আহাদ সাহেব। কেমন আছো? না মানে মামা, কোনো সমস্যা হয়নি তো আসতে? আর চোখে মেয়ের দিকে তাকিয়ে বলে মাহির। না না বেটা, কোনো সমস্যা হয়নি। চলো যাওয়া যাক। কিন্তু কারো গাল ফোলানো দেখে তো মনে হচ্ছে কতই না সমস্যার সম্মুখীন হয়েছে। ড্যাড, খুব হয়েছে, চলো। যা বলার বাড়ি গিয়ে বলবে। কি হয়েছে মীরামা, খাচ্ছ না কেন? জিজ্ঞাসা করেন জাহিদ চৌধুরী। মীরা একটা মলিন হাসি দেয়। অতপর জাহিদ চৌধুরীর দিকে চেয়ে অল্প করে খাবার নিয়ে মুখে দেয়। ছোট্ট তান্হা বাদে সবাই ওর দিকে চেয়ে আছে, কেউ আর চোখে তো কেউ বা সরাসরি। এতে খুব অস্বস্তি বোধ লাগছে মীরার। একটা জরুরি কথা বলার ছিল সবাইকে। জাহিদ চৌধুরী কথাটা বলে একটু থামেন। অতপর ফের বলতে শুরু করেন। তো যা বলছিলাম, তুর্য আর মীরার বিয়ের ব্যাপারটা তো কেউ জানে না। তাই আমি চাইছি 1 সপ্তাহ পরে ওদের বিয়ের রিসেপশনটা করতে। তার কোনো দরকার ছিল না ড্যাড, এমনিতেই। তুর্যের কথা শেষ করতে দিলেন না। দরকার আছে। জাহিদ চৌধুরীর ছোট ছেলে বিয়ে করেছে, আর সেটা কেউ জানবে না, এটা তো ঠিক না। আর তাছাড়াও বিয়েটা কোনো ছেলে খেলা নয়। বিয়ে বিয়েই হয়, সেটা যেরকম বা যেমন পরিস্থিতিতে হোক না কেন। একটু থেমে আবারও বলেন। জীবনসঙ্গীর ব্যাপারটা মহান আল্লাহ তাআলার উপর থেকে ঠিক হয়। তাই তার অক্ষমতার কথা ভেবে মুখ ফিরিয়ে না নিয়ে তার মধ্যে কি কি গুণ আছে তা দেখে সন্তুষ্ট থাকা প্রয়োজন বলে মনে করি। কথাগুলো বলে নিজের স্ত্রী শান্তি চৌধুরীর পানে একবার তাকিয়ে চেয়ার ছেড়ে উঠে গটগট করে নিজের ঘরের দিকে অগ্রসর হন জাহিদ চৌধুরী। সকাল থেকে ঘরে বসে থাকতে ভালো লাগছে না শান্তি চৌধুরীর। তাই রান্নাঘরের দিকে পা বাড়ান। গিয়ে দেখেন তার মেয়ে ও বড় বৌমা কোনো একটা বিষয় নিয়ে ফিসফাস করছে। চুপি চুপি কি আলোচনা করছো তোমরা নিজেদের মধ্যে? আর আমাকে ডাকোনি কেন? আজ দুপুরে কি খাওয়ার ইচ্ছে নেই নাকি?
রুক্ষ মেজাজ নিয়ে ওদের দিকে এগিয়ে গেলেন শান্তি চৌধুরী। আসলে মা, আপনার শরীরটা ভালো নেই দেখে ভাবলাম আমি নহে আজ রান্নাটা একাই করি। মিনমিন করে বলে তুজোর বড় ভাবি তুলি। তোমরা যে দুজনেই এখানে, তাহলে আমার তানহা দিদিমণি কোথায়? বম, তানহা ছোট ভাইয়ের ঘরে। তার নাকি তার ছোট মামাকে খুব পছন্দ হয়েছে। আমতা আমতা করে বলেন বুসরা। শুনে কিছু বলেন না শান্তি চৌধুরী, রান্নার কাজে লেগে পড়েন। ওনার এখন মন খারাপ। ওনার আদরে ছোট রাজপুত্র কাকে ধরে বিয়ে করেছে ভাবলে তার রক্ত শূন্য হওয়ার উপক্রম। এই বাড়িতে অনেক কাজের লোক থাকা সত্ত্বেও রান্নাটা নিজেরাই করেন, কারণ তাদের বাড়ির কর্তা সাহেব কাজের লোকের হাতে রান্না খেতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আমি তোমার কে হই? বড়দের মতো প্রশ্ন করে তুহিন তুলির একমাত্র রাজকন্যা তান্হা চৌধুরী। কত বড় পাক না হলে এভাবে বড়দের মতো কথা বলতে পারে ভেবেই অবাক হয় মীরা, এবং অবাক হয়ে ঘাড় কাত করে একটা শব্দ বের করে, কি তুমি পচা, আমার সাথে কথা বলছো না? ছোট বাচ্চাটার ধারণা তার ছোট আম্মা তাকে পছন্দ করছে না, তাই তো কোনো কথা না বলে শুধুই এদিক সেদিক মাথা নাড়াচ্ছে আর মুখ দিয়ে আর বের করছে। এক ছুটে ঘর থেকে বেরিয়ে গেল তান্হা। সে এখন তার আম্মার কাছে অভিযোগ করবে। নিজেদের রুমে গিয়ে কাউকে দেখতে না পেয়ে এক ছুটে রান্নাঘরের দিকে দৌড় দেয় বাচ্চাটা। আরে আরে, কি হয়েছে আমার প্রিন্সেসের? এমন দৌড়াদৌড়ি কেন করছো? ম্যাম্মা, ছোট্ট হৃদয়ে এক বুক কষ্ট নিয়ে ডেকে ওঠে তান্হা। এবার ছোট উল্টিয়ে কেঁদেই ফেলল। অতঃপর হিচকি তুলে বলতে শুরু করে, ছোট মামার পচা, আমার সাথে কথা বলে না, শুধু মাথা নাড়ে আলহাছে। মেয়ের এক বুক কষ্টটা কি নিয়ে তা বুঝতে পারে তুলি। মুচকি হেসে মেয়ের কষ্টটা নিবারণ করতে বলল, তোমার ছোট মামা কথা বলতে পারে না সোনা, কিন্তু তোমাকে এতগুলো ভালোবাসে, আর কোনোদিন এভাবে বলবে না। ছোট মামা কষ্ট পাবে তো সোনা? থেমে যায় তান্হার সব কান্না। অবাক হয়ে সে তার মাম্মার দিকে চেয়ে থাকে অনেকক্ষণ যাবৎ। অতঃপর অবাক হয়ে প্রশ্ন করে, ছোট মাম্মা কথা বলতে পারলে না কেন? কথা বলার জন্য তোমার গলায় যে মেশিনটা আছে সেটা তো তোমার ছোট মাম্মার নেই, তাই তো কথা বলতে পারে না। আল্লাহ ছোট মাম্মাকে মেশিনটা দেয়নি? না তো। তাহলে আমি মাম্মাকে চলি বলে আছি। ওকে যাও। এদিকে মীরা কেঁদে চলেছে। ভাবছে সে আসলেই পচা, তাই তো সবাইকে সে কষ্ট দেয়। এখন 3 বছরে তান্হাও বাদ গেল না। ডুকরে কেঁদে ফেলে মীরা। ছোট মাম্মা। তান্হার আওয়াজ শুনে চমকে ওঠে সে। পেছন করে দেখতে পায় তান্হার মলিন মুখখানা। ছোট ছোট পায়ে তার দিকে এগিয়ে আসছে। সোফায় বসা মীরার কোলে উঠে পড়ে তান্হা। অতঃপর ছোট ছোট 2 হাত দিয়ে তার গলা জড়িয়ে ধরে বলে, সরি মাম্মা, তার না ভেরি ব্যাড। তান্হার কাণ্ডে অবাক হয়ে যায় মীরা। অতঃপর ফিক করে হেসে দেয়। তুমি আমাকে ভালোবাসবে তো? 2 হাত গলা জড়িয়ে ধরে প্রশ্ন করে তান্হা। তান্নার প্রশ্নে মীরা মুচকি হাসে। অতঃপর পুচকিটা নরম গালে হামি এঁকে দিয়ে মাথা নাড়ে। এবার তান্নাও ফিক করে হেসে দিয়ে বলে, তুমি খুব সুন্দর, আমার বন্ধু হবে? আবারও মীরা তার মাথাটা একপাশে কাত করে নেয়, যার অর্থ সে ছোট্ট তান্নার বন্ধু হবে। ঘড়িতে এখন রাত 12টা বেজে 35 মিনিট। গভীর ঘুমে তলিয়েছে মিলি। হঠাৎ পেটের ওপর ঠান্ডা কিছুর স্পর্শ পেয়ে ঘুমের মধ্যে কেঁপে ওঠে সে। ঘুমটা হালকা হয়ে যায় তার। বরাবরই মিলির ঘুম হালকা। গভীর ঘুমে থাকলেও যদি সামান্য কোনো আওয়াজ তার কানে আসে তবে সে জেগে যায়। আর এখানে তো সরাসরি স্পর্শ পেয়েছে। পেটের উপরে ঠান্ডা স্পর্শটা ক্রমশ কোমরের একপাশে গিয়ে পৌঁছায়। এক হাত দিয়ে একটা শরীরের সাথে মিশিয়ে নেয় কেউ একজন। অতঃপর ব্যক্তিটি মিলির ঘাড়ে মুখ ডুবিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমের দেশে পাড়ি জমায়। মিলির গাল বেয়ে 2 ফোঁটা জলকণা বেয়ে যায়। ঠোঁটে খেলে যায় তাচ্ছিল্যের হাসি। ঘুমের ভান করে ওভাবেই থাকলো মেয়েটা। কিন্তু ব্যক্তিটি জানতেও পারল না যে এই নারীটি তার কার্যকলাপ সম্পর্কে আগে থেকে অবগত। আজানের মিষ্টি ধ্বনি কানে ভেসে আসতেই ঘুম ভেঙে যায় মিলির। পাশে তাকাতে দেখতে পায় জায়গাটা ফাঁকা। ডুকরে কেঁদে ফেলে সে। বিড়বিড় করে বলে, রাতে কি তবে স্বপ্ন দেখলাম? না না, ওটা স্বপ্ন হতে পারে না। তা না হলে এমন গভীর অনুভূতি কেন হয়েছিল? থাকবো না এখানে। আজই বলবো ড্যাডিকে যাওয়ার জন্য। ড্যাড না গেলে নাই যাবে, আমি একাই চলে যাব। জানালার পর্দা ভেদ করে রবি মামার তেজি কিরণ এসে পড়েছে মীরার চোখে মুখে, যার ফলস্বরূপ চোখ মুখ কুঁচকে যায় তার। পিটপিট করে আখি জোড়া খুলতেই তা শীতল হয়ে যায় সামনে তার শখের পুরুষটিকে দেখে। ওষ্ঠজোড়ার মাঝখানে সামান্য ফাঁক করে বেঘরে ঘুমাচ্ছে লোকটা। মীরা তার তৃষ্ণার্ত চক্ষুজোড়া জুড়িয়ে নেয় স্বামীর ঘুমন্ত বদনখানা দেখে। এটা যে তার মোক্ষম সময়।
তাই পুরোদমে লুফে নিতে ভুলল না। হেসে ফেলে মীরা নিজের করা এহেন কার্যে। অতপর আবারও তার দৃষ্টির সামনে স্থির রাখে। তুর্যর সামনে সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে এলোমেলো হয়ে। মীরার ইচ্ছে হয় কাছে গিয়ে মানুষটার চুলগুলো হাত দিয়ে সযত্নে সেট করে দিতে, কিন্তু তার এই ইচ্ছে যে ঘোর অন্যায়, তাই তো সে তার এই ইচ্ছেটাকে দমিয়ে রাখে। দৃষ্টি সরিয়ে আর একটু নিচে নামতেই পুরো জমে যায় সে। একটা শুকনো ঢোক গিলে দৃষ্টি সরিয়ে আবার আর চোখে দেখে নেয় কাত হয়ে ঘুমন্ত মানুষটার উন্মুক্ত লোমশ বুকটা। এই বেশরম লোকটার একটু শরমও যদি থাকতো, তবে মেয়েটাকে আর বারবার এরকম লজ্জায় পড়তে হতো না। সকাল সকাল এই লোকটার বেশরমগিরিতে লজ্জায় পরিমরি অবস্থা তার। লোকটার কি মনে থাকে না সে এখন একা নয়, একজন মেয়েও এই রুমে থাকে। আর কিছু ভাবতে পারছে না মীরা। এক লাফে তার সোফা নামক বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে দৌড় দেয়। নতুন জায়গায় রাতে ঠিকঠাক ঘুম না হওয়াতে সকাল সকাল উঠতে বেশ বেগ পোয়াতে হচ্ছে তাকে। বড় বৌমা, তুমি কি একাই এই বাড়ির বউ যে তোমাকে একাই সব দায়িত্ব পালন করতে হবে? আর একজনের যে মুখে কথা নেই তা তো জানি, কিন্তু হাত পাও যে অকেজো তা তো জানতাম না। নাকি বাবা মায়ের অনুপস্থিতিতে ভাইটা শেখায়নি যে শ্বশুর বাড়িতে টুকটাক কাজে হাত লাগাতে হয়? শাশুড়ি মায়ের এরকম কথাবার্তায় বিরক্ত হয় তুলি। তার একদম ভালো লাগছে না শাশুড়ির এরকম পটর পটর। সমস্যা কি এই মহিলার? সে তো করছে সব ভালো মনে। তাহলে মনে মনে এসব ভেবে নরম সুরে শাশুড়ি মাকে কিছু উচিত কথা শোনাবে বলে সামনের দিকে চোখ তুলে তাকালে দরজার কাছে ছলছলে নয়নে দাঁড়িয়ে থাকা মীরার দিকে চোখ যায় তুলির। শাশুড়ি নামক মহিলাটা সেই প্রথম দিন থেকে মেয়েটাকে কথা শুনিয়ে চলছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তুলি। অতপর শাশুড়ি মায়ের উদ্দেশ্যে বলে, তা কেন হবে মা? আমি কেন একা খাটতে যাব এই সংসারে? এটা আমার একা সংসার নাকি? আমি যেমন এ বাড়ির বউ, মীরাও তেমন চৌধুরী বাড়ির ছোট বউ। তাই আমরা দুজনে সব মিলেমিশে করব। আপনি অত চিন্তা করবেন না। অতপর মীরাকে বলে, কি মীরা, পারবে না আমার হাতে হাতে টুকটাক কাজ করে দিতে? আর যদি না পারো, ডোন্ট ওয়ারি, আমি তোমায় শিখিয়ে দেব। তুলির কথায় মীরার ঠোঁটের কোণে হালকা হাসির দেখা মেলে। শাশুড়ি মায়ের দিকে একবার তাকিয়ে ফের তুলির দিকে চোখ ফিরিয়ে আঁখিজোড়া মুছে নিয়ে মাথাটা ওপর নিচ করে। তুলির কথাগুলো শান্তি চৌধুরীর কাছে আদিক্ষেতা ছাড়া কিছুই মনে হলো না। এসব দেখে শুনে তিনি ভেতরে ভেতরে ফুঁসে উঠলেন। বড় বৌমার প্রতি বেশ ক্ষোভ জমল মনে, তবে মুখে কিছু বললেন না। পা চালিয়ে চলে গেলেন সেখান থেকে। তা দেখে তুলি দীর্ঘশ্বাস ফেলে। অতবার পুরোপুরি মীরার দিকে ঘুরে দাঁড়িয়ে বলে, তোমার বিষয়ে অনেক কিছু জানা হয়নি আবার, কিন্তু তবুও আমি জানি। তুলির কথা শুনে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে মীরা। মীরার অবস্থা দেখে হো হো করে হেসে ওঠে তুলি। অতপর মীরার গাল দুটো টেনে দিয়ে বলে, এই যে অবাক হলে গোল গোল চোখ করে তাকিয়ে থাকো, এটা জানি। তুমি দেখতে খুব মিষ্টি, এটা জানি। খুব তাড়াতাড়ি সবাইকে আপন করে নাও, এটাও জানি। কথাগুলো বলে আবার হেসে ফেলে তুলি। এই নাও, এটা ধরো, গিয়ে তোমার জনাবকে দিয়ে এসো। ওনার আবার সকাল সকাল কফি না হলে চলে না। এখন তো আরো চলবে না। এক চোখ টিপ দিয়ে মজার সুরে বললাম। আমি মজা করছি না ড্যাড, সত্যি সত্যি ফিরে যাচ্ছি, আর তার ব্যবস্থা তুমি তাড়াতাড়ি করবে। ব্রেকফাস্ট টেবিলে মেলির মুখে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে অবাকের সর্বোচ্চ চূড়ায় পৌঁছায় মামা ভাগ্নেতে। হঠাৎ মেয়েটার কি হলো দুজনের মধ্যে কেউই বুঝতে পারছে না। এবার নিজের অবাককে সাইডে রেখে মুখ খোলে মাহির। সমস্যা কি মিলি? কালই তো এলি, আবার এর মধ্যে যায় যায় কেন করছিস? কেন? আমি আমার নিজের বাড়িতে ফিরে যেতে চাই, এতে সমস্যা কি হবে? আর বাই দ্য ওয়ে, আমি নিজের বাড়ি ছাড়া অন্য কোথায় কমফোর্টেবল না। তবে এটা কি তোর পরের বাড়ি মনে হয়? দাঁতে দাঁত চেপে বলে মাহির। তার প্রচুর রাগ লাগছে সামনে বসা তার মতে বেয়াদব মেয়েটাকে। ঠাটিয়ে একটা চড় দিতে ইচ্ছে করছে। নিজের বাড়িও তো না। মিলির একরোখা জবাব। মাহির আর কিছু ভাবতে পারছে না। এই মেয়ের সাহস দেখে আশ্চর্য হয়ে যাচ্ছে। কিছু না বলে চেয়ার ছেড়ে উঠে পড়ল মাহির। অতপর সামনে সাজানো খাবারগুলো একটানে উল্টে দিয়ে গটগট করে সদর দরজা দিয়ে বেরিয়ে গেল। দিলি তো ছেলেটার খাওয়া 12টা বাজিয়ে। একটু থেমে আবারও বলেন আহাদ সাহেব, বসে না থেকে খেয়ে নে, চিন্তা নেই, দেখছি কি করা যায়। কোনো দেখা দেখি লাগবে না, যাচ্ছি আমি। এক মুহূর্ত আর দাঁড়ালো না মিলি। এক ছুটে নিজের ঘরে চলে গেল। আর এদিকে মাথায় হাত দিয়ে বসে আছেন আহাদ সাহেব। উনি বোঝার চেষ্টা করছেন আসলেই কেসটা কি হলো। কফির মগ নিয়ে 5 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে মীরা, কিন্তু সামনের লোকটা চুল ঠিক করতে ব্যস্ত।
তার পাশে যে কেউ দাঁড়িয়ে আছে সেদিকে জনাবের খেয়ালই নেই। আর চোখে পাশে দাঁড়িয়ে থাকা সুন্দরী রমণীর দিকে একবার তাকিয়ে চোখ সরিয়ে নেয় তুর্য। অতঃপর তার গাম্ভীর্য বজায় রেখে বলে, কি ব্যাপার? এভাবে পাশে এসে দাঁড়ানোর মানে কি? তুর্যর প্রশ্নে হাতে থাকা কফি মগটা বাড়িয়ে দেয় মীরা। অতঃপর চোখ দিয়ে ইশারা করে মগটা নিতে। কিছু না বলে মগটা নিয়ে তাতে চুমুক বসায় তুর্য। আবেশে চোখ বুজে নেয়। এখন এটারই প্রয়োজন ছিল তার। আর তা মুগ্ধ নয়নে চেয়ে চেয়ে দেখছে মীরা। মাত্র 3 মাস, কিন্তু তার কাছে অনেকটা সময়। এই সময়টুকুতে চোখের তৃষ্ণা মিটিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টা করছে সে। মুচকি আসে সে। এই লোকটার প্রেমে যে কতটা পাগল সে তা কল্পনার বাইরে। হোয়াট? এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আই নো আই এম ভেরি হ্যান্ডসাম, তাই বলে তুমি তার প্রমাণ দেবে? তুর্যের কথায় অপ্রস্তুত হয়ে পড়ে মীরা। মুহূর্তেই তার পান পাতার ন্যায় মুখশ্রীতে লাল আভা ছড়িয়ে পড়ে। নয়নজোড়া এদিক সেদিক করে। ঠিক সেই মুহূর্তেই তুর্যর মুঠোফোনটা বেজে ওঠে। তুর্য একবার তার দিকে তাকিয়ে বেডের ওপরে থাকা ফোনের দিকে পা বাড়ালেই হাঁপ ছেড়ে বাঁচে মীরা। এ যাত্রায় বোনের হার্ট অ্যাটাক হওয়া থেকে বাঁচিয়ে নিল মাহির। হ্যাঁ, ফোনটা মাহিরই করেছে। এদের কথার ধরন শুনেই বুঝতে পারে মীরা। সে আর এখানে দাঁড়ালো না। এই লোক যে চরম লেভেলের ঠোঁটকাটা, আবার কি না কি বলে বসে। তার থেকে সে এখান থেকে যাওয়ায় শ্রেয় বলে মনে করলো। বল, কি ঘটনা ঘটিয়েছিস? হোয়াট? আমি তোর মনে হচ্ছে আমি কিছু ঘটিয়েছি? অবশ্যই, নয়তো অফিস ফেলে আমার কেবিনে কেন? তার মানে তুই খুশি হসনি আমি এসেছি দেখে? হুম। আমি রেগে যাচ্ছি তুর্য। আমার হাত নিষ্পিস করছে তোর নাক ফাটানোর জন্য। কুল ইয়ার, এত হাইপার হচ্ছিস কেন? তোর এই তিরিং বিরিং এর জন্য আমি না তোর মাথাটা ফাটাই? হঠাৎ ঝনঝন শব্দে কিছু একটা পড়ায় ওরা দুজন পেছন ফিরে তাকায়। দেখতে পায় রিজু নামের ছেলেটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে। আর তার সামনে পড়ে রয়েছে চূর্ণ বিচূর্ণ অবস্থায় কাচের ফুলদানিটা। তাদের আর বুঝতে বাকি থাকে না যে ছেলেটা তাদের কথোপকথন শুনে ভয় পেয়ে এই অবস্থা। দুজনে দীর্ঘশ্বাস ফেলে। মাহির ভাবে তাদের এই ইংরেজি স্যার ঠিকই বলেছিল। আসলে ওরা দুজনই এক একটা গুন্ডা, কেউ কারোর থেকে কম নয়। স্যার, আমরা আলাদা বসবো না, আমরা একসাথেই বসবো। হ্যাঁ, তোমাদের একসাথেই বসাই, আর তোমরা আবারও ঝগড়া করো। ঝগড়া করছিলাম না স্যার, আমরা তো কথা বলছিলাম। আমরা তো বেস্ট ফ্রেন্ডস, আর বেস্ট ফ্রেন্ডের সাথে তো ঝগড়া করতে নেই। তোমরা দুজনই এক একটা গুন্ডা, কেউ কারোর থেকে কম না। কথাগুলো বলে রাগে গজগজ করতে করতে সেদিন চলে গিয়েছিল ইংরেজি স্যার। রিজু, তোকে বলেছিলাম না মাহির আমি বেস্ট ফ্রেন্ড, আর ও একটু গুন্ডাই, বুঝলি? যা, এবার 2 কাপ স্পেশাল কফি নিয়ে আয়। তুর্যর কথায় ভাবনার ছেদ ঘটে মাহিরের। নিজের ভাবনা থেকে বেরিয়ে ভ্রুকুচকে তুর্যর দিকে তাকায়। স্যার, আপনারা কেউ কারোর থেকে কম নন, দুটোই এক। বলে দৌড় দেয় রিজু। তুর্য ভেবাচাকা খায়। তা দেখে বকরু হাসে মাহির। রিজুকে তুর্য ছোট ভাইয়ের নজরে দেখে। তার পুরো নাম রিজওয়ান খান। অত্যন্ত মেধাবী ছাত্র সে। তুর্য যে মেডিকেলের ডাক্তার, সেই মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র রিজু। গত বছর সড়ক দুর্ঘটনায় রিজুর বাবা মারা যান। বাবার মৃত্যু তাকে দিশেহারা করে দিয়েছিল। মাটি চাপা দিয়েছিল নিজের স্বপ্নকে। ছেড়ে দিয়েছিল মেডিকেল কলেজ। বাবা ছাড়া যে তার স্বপ্ন ব্যর্থ। বাবাই যে তাদের একমাত্র রোজগারের পথ, আর সেই পথই যে চিরতরে বন্ধ হয়ে যায়। তাই তো সমস্ত মেধাকে পেছনে ফেলে একটা শপিং মলে কাজে লেগে পড়ে ছেলেটা, যাতে করে তাদের মা ছেলের পেটটা চলে যায়। কিন্তু মহান আল্লাহ তাআলা চেয়েছিল রিজু ছেলেটা তার স্বপ্ন পূরণ করুক। তাই তো তিনি ফেরেশতার মতো ডক্টর তুর্য চৌধুরীকে পাঠান তার কাছে। স্কুল কলেজে ভালো ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের এক আলাদাই টান থাকে, আর সেই টানেই হয়তো রিজওয়ান খান প্রতিনিয়ত ক্লাস মিস দিলে তুর্য খোঁজ লাগায়। অতঃপর খোঁজ নিয়ে জানতে পারে তার বিপর্যস্তের কথা। তুর্য রিজুর সাথে সরাসরি দেখা করে। অতঃপর তাকে পড়াশোনা কন্টিনিউ করার কথা বলে, কিন্তু সরাসরি তখনই ছেলেটা তাকে না করে দেয়। এদিকে তুর্যও নাছোড়বান্দা। সেদিন তুর্য চলে আসে ঠিকই, তবে রিজুকে একটা দুর্দান্ত প্রস্তাব দিয়ে আসে। প্রস্তাবটা এরকম ছিল যে রিজু চাইলে তুর্যর কাছে পড়াশোনার ফাঁকে পার্ট টাইম জব করতে পারবে, যা তার ও তার মায়ের অনায়াসে পেট চলে যাবে। আর সবচেয়ে বড় যেটা, সেটা হলো তুর্য চৌধুরী তার পড়াশোনার যাবতীয় খরচ দেবে, তবে সেটা ধার হিসেবে। এবং পরবর্তীতে সে একজন সফল ডাক্তার হয়ে গেলে তার বেতনের অর্ধেক শতাংশ করে তুর্যকে পরিশোধ করতে হবে। রিজুর পরিচয় পর্ব শেষ। অনেক হয়েছে মাহির, এবার মেইন পয়েন্টে আয়। বল, মুড অফ কেন? সিঙ্গেল জীবন কি আর ভালো লাগছে না নাকি?
শেষের কথাটা একটু টেনে বলে এক চোখ টিপ মারে তুর্য। এতে মাহির চোখ রাঙিয়ে তাকায় তুর্যর দিকে, অতঃপর বলতে শুরু করে। গভীর রাত, বাড়ির সবাই ঘুমে মগ্ন। তুর্য কলিং বেল না বাজিয়ে নিজের কাছে থাকা এক্সট্রা কি নিয়ে দরজা খোলে, অতঃপর পুনরায় দরজা আটকে সোজা নিজের রুমে চলে যায়। আজ সারাদিন দুই বন্ধু একসাথে ছিল তারা। তুর্য নিজ কক্ষে প্রবেশ করে দেখে ডিম লাইট জ্বালানো, তাই সে সর্বপ্রথম বড় লাইটটা জ্বালায়। অতঃপর তার দৃষ্টি রাখে সোফাতে। তার সঙ্গে সঙ্গে কাশি উঠে যায় তার। চোখ খিচে বন্ধ করে নেয়, একটা শুকনো ঢোক গিলে আবারও সেদিকে তাকায়। সোফার একদম কাছে গিয়ে মীরার পা থেকে পেট পর্যন্ত থাকা পাতলা কম্বলটা গলা পর্যন্ত টেনে দেয়। অতঃপর একটা দীর্ঘশ্বাস ফেলে মীরার মাথার কাছে ফ্লোরে বসে পড়ে। বিড়বিড় করে বলে, নির্বোধ, এত বড় গলার জামা কে পরে? নাকি সবই আমাকে ইমপ্রেস করার ধান্দা? হুম। তুর্য দৃষ্টি নিবদ্ধ মীরার প্রতি। কি মায়া তার এই মুখে! পান পাতার ন্যায় ছোট্ট মুখখানিতে মহান আল্লাহতালা মায়া যেন ঢেলে দিয়েছে। হঠাৎ ঘুমের ঘরে মীরা তার চোখ মুখ কুঁচকে নেয়। সামনের চুলগুলো চোখের ওপরে এসে পড়েছে তার। ঘুমের মধ্যে সে মহা বিরক্ত। হয়তো মেয়েটা জাগনা অবস্থায় থাকলে একটা ফু দিয়ে তা সরিয়ে দিত, কিন্তু সেটা এখন হওয়ার সম্ভাবনা নেই। মেয়ে তো ঘুমে বিভোর। তুর্য তার ডান হাতের তর্জনী দিয়ে ঠেলে সেগুলো মেয়েটার কানে গুঁজে দেয়। অতঃপর তার হাতটা নিয়ে রাখে মেয়েটার মুখবিবরে। গালের একপাশে কাটা দাগটা এসে থেমেছে ঠোঁটের কোণে, সেখানে হাত বুলিয়ে দেয় তুর্য। না, মেয়েটার সৌন্দর্য কমেনি একটু। এই সামান্য দাগটা তার সৌন্দর্য কমাতেই পারেনি। এই কোমল গণ্ডদেশে সে ব্যথা দিয়েছিল তাদের বিয়ের প্রথম রাতে। আখিচোরা বন্ধ করে নেয় তুর্য। তার মনে পড়ে যায় সেদিন সেই মায়াবিনী ভীতি বদনখানি। আসলে সে মেয়েটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছে। আচমকা বসা থেকে উঠে পড়ে তুর্য। অতঃপর বড় বড় পা ফেলে ওয়াশরুমের ভেতরে প্রবেশ করে। এত রাতে এই অসময়ে শাওয়ার নিচ্ছে তুর্য চৌধুরী। তার এখন মাথা গরম, রাগে তার সারা শরীর জ্বালা করছে। এই মুহূর্তে তার সবথেকে বেশি রাগ লাগছে তার প্রাণপ্রিয় বন্ধু মাহিরের ওপর। কেন 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 মাহির? সব জানা সত্ত্বেও কেন করলি এমন? কেন বাধ্য করলি ওকে বিয়ে করতে? কথাগুলো বলতে দেওয়ালে গায়ের শক্তি দিয়ে ঘুষি মারে তুর্য, যার দরুন হাতের আঙুলগুলো থেতলে যায়। আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই শরীরে। ধপ করে বসে পড়ে সেখানে। মনে করতে থাকে ক্যাফেতে বসে তার আর মাহিরের কথোপকথন। কি এমন দরকারি কথা যে ফোনে বলা যাবে না? বল তাড়াতাড়ি, সময় নেই বেশি। টিফিনের পরের ক্লাসটা আমার। তাড়া দিয়ে বলে তুর্য। তুর্য, বল। শোনার জন্যই এত এত কাজ ফেলে এসেছি। আজাইরা না বকে মেইন পয়েন্ট থেকে বলবি। নে, শুরু কর। তুর্য, মীরা একজনকে পছন্দ করে। বয়স কত ওর? এই তো 18 শেষ হয়ে 19 পড়েছে। এই বয়সে পছন্দের কি বোঝে? খুব পেকেছে না? এখন সোজা বাড়ি যাবি, আর তোর আদরের কলিজার কানের নিচে দুটো দিবি। দেখবি মাথা থেকে সব ভূত বেরিয়ে গেছে। তুর্য, এভাবে বলিস না প্লিজ। আমার বোন আর সবার মতো না। হোয়াট ডু ইউ মিন বাই সবার মতো? মাহির, বোঝার চেষ্টা কর। এটা ওর আবেগের বয়স। আর আজ যেটাও পছন্দ বলে মনে করছে সেটা কাল পর্যন্ত তার পছন্দের তালিকায় নাও থাকতে পারে। সেটা আমি মানি না। এতটুকু আমি চিনি আমার বোনকে। সহজে ওর কিছু পছন্দ হয় না, আর যেটা পছন্দ করে সেটা মন থেকে করে। তাহলে আর কি করার? বিয়ে দিয়ে দে তার সাথে, যাকে তোর বোন চায়। কিন্তু মীরা যে কথা বলতে পারে না। ওহ, স্টপ মাহির, তোর ফালতু কথা রাখ। তার মানে তার সাথে মীরার বিয়েটা দেওয়া যায়? অবশ্যই। এবার যেন হাঁপ ছেড়ে বাঁচে মাহির। তার চোখ মুখে খেলে যায় তৃপ্তির হাসি। অত্যধিক আনন্দে তার সারা শরীর মৃদু কাঁপছে। সে বুঝতে পারে এই কম্পন প্রচুর পরিমাণের এক্সাইটমেন্টের কারণে। নিজের এক্সাইটমেন্টগুলো চেপে রেখে তুর্য দু হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় মাহির। এতে বেশ অবাক হয় তুর্য, তবে কিছু বলে না। মীরাকে তুই বিয়ে করে নে তুর্য, দেখবি তুই ঠকবি না। আর 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 কি কি উল্টাপাল্টা বকছিস? মাথা ঠিক আছে তোর? তুর্য প্লিজ ভাই, আমার বোঝার চেষ্টা কর। মীরা তোকে পছন্দ করে, তুই ওকে বিয়ে করে নে। অসম্ভব। আমি মীরাকে? পাগল হয়ে গেছিস তোরা দুই ভাই বোন? মাহির, মীরা ছোট মেয়ে, ওর ভাবনাতে এসব আসতেই পারে। কিন্তু সব জানা সত্ত্বেও তুই এসব কিভাবে বলছিস? আমি জাস্ট অবাক হচ্ছি তোর বাচ্চামো দেখে। তার মানে তুই বিয়েটা করবি না? না। চল ঠিক আছে, মীরাকে সামলানোর জন্য মামা মিলি দুজনেই আছে, হয়তো আমি থাকবো না। কথাটা শেষ করতে পারল না মাহির। তার আগে নাকের ওপরে কারো বলিষ্ঠ হাতের ঘুষি এসে পড়েছে।
যার ফলস্বরূপ তার নাক দিয়ে গরম তাজা রক্ত বেরিয়ে আসে। তবে উপর থেকে কিছু বোঝা যায় না। মাহিরের বুঝতে বাকি থাকে না শক্ত হাতের মালিককে। সে জানতো এমন কথার পরিপ্রেক্ষিতে তার অবস্থা এরকমই হওয়ার ছিল। তুর্যর দিকে তাকিয়ে একটা অমায়িক হাসি উপহার দেয় মাহির, যার ফলস্বরূপ দ্বিগুণ রেগে যায় সে। চোখ মুখ লাল হয়ে গেছে তুর্যর। রাগের চোটে তার সারা শরীর থরথর করে কাঁপছে। আর বসে থাকতে পারে না সে। উঠে পড়ে চেয়ার ছেড়ে। মাহিরকেও টেনে তোলে। অতঃপর তার কলার ধরে হিসিয়ে বলতে শুরু করে। আই হেট ইউ মাহির আহমেদ খান। কোনো দিনও বুঝিসনি আমাকে, এখনো বুঝলি না। একটু থেমে ডান হাতের তসনির আঙ্গুলটা বুকের বাঁ পাশটায় ঠেকিয়ে ফেলে বলে, এখানটায় লাথি মেরে চলে গেছে সে। একটাবারের জন্যও আমার কথা ভাবিনি। আবেগ ছিলাম আমি তার। কম বয়সের ভালোবাসা, যা আস্তে আস্তে ফিকে হতে দেরি লাগেনি। আর কিছু বলতে পারে না তুর্য। এক ধাক্কা দিয়ে ফেলে দেয় মাহিরকে তার পূর্বের সিটে। অতঃপর চলে আসতে নিয়েও দাঁড়িয়ে পড়ে। নিজ গাম্ভীর্য বজায় রেখে বলে ওঠে, রাজি আমি। সন্ধ্যের সময় কাজী অফিসে চলে আসিস তোর বোনকে নিয়ে। এক মুহূর্ত সময়ও নষ্ট করে না তুর্য। চলে যায় সেখান থেকে। পারবে না সে এই ছেলেটাকে কষ্ট দিতে। হাজারো দূরত্ব এদের মধ্যে থাকলেও মনের দূরত্ব কখনো ছিল না তাদের। তাই তো আলাদা আলাদা কলেজে পড়েও, এমনকি নিজ নিজ কাজে ব্যস্ত থাকা সত্ত্বেও তারা জিগরি দোস্ত। চোখ খুলে উঠে দাঁড়ায় তুর্য। অতঃপর ভেজা কাপড় ছেড়ে কোমরে একটা টাওয়াল পরে নেয়। হাত বাড়িয়ে আর একটা টাওয়াল নিয়ে সেটা দিয়ে নিজের মাথার চুল মুছতে গিয়ে নাকে একটা মিষ্টি মেয়েলি ঘ্রাণ পায়। আবেশে চোখ বন্ধ করে নেয় আপনা আপনি। এভাবে বেশ কিছু সময় অতিবাহিত হয়ে যায়। কিন্তু সেদিকে কোনো রকম খেয়াল নেই তার। এখন আর রাগ লাগছে না তুর্যর। এই মিষ্টি ঘ্রাণটা যেন তার কাছে ম্যাজিকের মতো কাজ করছে। এত এত রাগ ক্লান্তি যেন নিমেষে দূর হয়ে গেল। তার সারা শরীর অদ্ভুত প্রশান্তিদায়ক তরঙ্গ খেলে যায়। তুর্য টাওয়ালটা চোখের সামনে ধরে অবাক হয় সে। হৃৎপিণ্ড তরাক করে ওঠে তার। এটা তো তারটা নয়। তার মানে ভ্রুজোড়া কুঁচকে যায় তার। বিড়বিড় করে বলে, মেয়েটা কোন সাবান শ্যাম্পু ইউজ করে? কই, তারটায় তো এত মিষ্টি ঘ্রাণ নেই। গভীর ঘুমে আচ্ছন্ন মীরা হঠাৎ মুখের ওপর তরল কিছু পড়াতে নাক মুখ কুঁচকে নেয় সে। অতঃপর পিটপিটি করে চোখ খুলতে দেখতে পায় তার সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে তুর্য চৌধুরী। তার দিকেই বাড়ির মেন ফটকে পা দিতেই মনটা খারাপ হয়ে যায় মাহিরের। এত রাত করে বাড়ি ফেরেনি সে কখনো। যত ব্যস্ততার মধ্যে দিয়ে যাক না কেন, 9টার মধ্যেই ফেরার চেষ্টা করে। তার কলিজাটা যে না খেয়ে অপেক্ষা করতো তার জন্য। মুচকে আসে মাহির। তার ছোট্ট বোনটা আজ কত বড় হয়ে গেছে, কিন্তু তার কাছে তো কিছুই আবদার করে না। লাস্ট কবে আবদার করেছে ভাবতে থাকে মাহির। হ্যাঁ, মনে পড়েছে। 13 বছর বয়সে তার কলিজাটা তার কাছে লাস্ট আবদার করেছিল লং ড্রাইভে যাবে বলে। কিন্তু সে তো নিয়ে যায়নি। বাবাকে সাথে করে যেতে বলেছিল। কিন্তু কেন সে নিজে যায়নি? সে গেলে হয়তোবা তার বাবা বেঁচে থাকতো। আর তার বোনের তোতা পাখির ন্যায় কথাগুলো সারা জীবনের জন্য হারিয়ে যেত না। কিছু ভাবতে পারছে না মাহির। ওখানেই হাঁটু গেড়ে বসে কান্নায় ভেঙে পড়ে। এতক্ষণ যাবৎ সবটাই খেয়াল করছিল মিলি নিজের রুমের বারান্দা থেকে। কিন্তু মাহিরের এইরূপ অবস্থার কারণ খুঁজে পায় না সে। তাই দেরি না করে এক ছুটে নিচে নেমে আসে। আস্তে আস্তে মাহিরের দিকে এগিয়ে যায়। সে নিজেও বসে পড়ে মাহিরের মতো করে। মাহিরের লাল লাল চোখের সামনে তাকিয়ে দেখে মিলিকে। কিছু বলতে যাবে তার আগেই ঠোঁটের উপরে আঙুল চেপে ধরে মিলি। মুখে শেষ। আওয়াজ করে বলে, অনেক রাত হয়েছে, তোমার ঘুম প্রয়োজন। বলে 2 হাত দিয়ে টেনে তুলল মাহিরকে। 6 ফুটের স্বাস্থ্যবান শরীরটাকে তুলতে বেশ বেগ পেতে হলো তাকে। মাহিরকে বিছানায় শুয়ে দিয়ে চলে আসতে নিলেই তার ডান হাতে টান পড়ে। পেছন ফিরে দেখে মানুষটা তার দিকে তাকিয়ে আছে। তার চোখে রয়েছে হাজারো ভয়, কাউকে পেয়ে হারানোর ভয়। আজকে রাতটা আমার কাছে থেকে জানা মিলি, বুকের এখানটায় বড্ড জ্বালা করছে। বুকের বাঁ পাশটা দেখিয়ে বলে মাহির। না করতে পারে না মিলি। এই মানুষটাকে যে এভাবে দেখতে পারবে না সে। তাই তো নিজের পাহাড় সমান অভিমানগুলোকে সাইডে রেখে শুয়ে পড়ল মাহিরের পাশে, মাঝে অনেকটা জায়গা ফাঁকা রেখে। কিন্তু মিলিকে অবাক করে দিয়ে তার বুকে মাথা রাখে মাহির। অতঃপর মাথাটা খানিকটা তুলে মেয়েটার থুতনিতে হালকা করে ওষ্ঠের উষ্ণ স্পর্শ ছুঁয়ে দিয়ে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে একটা শান্তির ঘুমের উদ্দেশ্যে। এদিকে মিলি নিজের ঠোঁট কামড়ে কান্না আটকানোর চেষ্টা করে। দেখাবে না কাউকে তার এই অশ্রু। এগুলো একান্তই তার। গভীর ঘুমে আচ্ছন্ন মীরা। হঠাৎ মুখের ওপরে তরল কিছু পড়ায় নাক মুখ কুঁচকে নেয় সে। পিটপিট করে চোখ খুলতেই দেখতে পায় তার সামনে অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে তুর্য চৌধুরী। তার দিকে তাকিয়ে আছে। চোখ বুজে অন্যদিকে পাশ ফিরে শুয়ে পড়ে মীরা। আর ভাবতে থাকে এই বেশরম লোকটা তার স্বপ্নের মতো কেমন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে।
এদিকে মীরার কাণ্ডে হকচকিয়ে যায় তুর্য। সে যে সামনে দাঁড়িয়ে আছে সেটা দেখেও ভাব নিয়ে পাশ ফিরে শুয়ে পড়ল মেয়েটা। এতে নিজের আত্মসম্মানে লাগে তুর্যের, তাই হাত ধরে হাঁচকা টান দিয়ে শোয়া থেকে বসালো তাকে। অতঃপর বলতে শুরু করলো। এই মেয়ে, সমস্যা কি? কাকে ভাব দেখাও তুমি? আই এম তুর্য চৌধুরী। আমাকে ভাব দেখানোর আগে অন্তত 10 বার ভাববে। আরও অনেক কথা শোনাতে চেয়েছিল তুর্য, কিন্তু মেয়েটা নয়নজোড়া এদিক ওদিক করাতে থেমে যায়। ভাবতে থাকে মীরার অস্থিরতার কারণ। অতঃপর নিজের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে মীরার হাত ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। পুনরায় গলায় গাম্ভীর্য বজায় রেখে বলে, আমার নিজের রুমে আমি যেভাবে খুশি সেভাবে থাকতে পারি। কারো অসুবিধা হলে সেটা তার সমস্যা। বাই দ্য ওয়ে, তোমার টাওয়েলটা আমার টাওয়েলের কাছে কেন রেখেছিলে? ভুলে তোমারটা ইউজ করে ফেলেছি। ওটা দিয়ে কি বিশ্রী গন্ধ বেরোচ্ছিল। ছি, কি সাবান শ্যাম্পু ইউজ করো তুমি? সেই বিশ্রী গন্ধটা আমার নাক থেকে যাচ্ছেই না। অপরাধীর ন্যায় মাথা নিচু করে নেয় মীরা। এই রাত দুপুরে লোকটা তাকে টেনে তুলল অপমান করার জন্য। ভাবতেই ডুকরে কেঁদে ওঠে মেয়েটা। সে তো চলে যেতেই চেয়েছিল, বেশরম লোকটাই তো তাকে যেতে দিল না। এখনো পর্যন্ত ফুপিয়ে চলেছে মীরা। তুর্য ভাবতেও পারেনি এই সামান্য একটা কথা জিজ্ঞাসা করাতে মেয়েটা কেঁদে দেবে। আগে জানলে এমুখও হতোই না সে। এ আল্লাহ, ডান হাতটাতেই লাগার দরকার ছিল। এবার কিভাবে কি করব? আর চোখে মীরার দিকে তাকিয়ে তাকে শুনিয়ে শুনিয়ে বলে তুর্য, গলার স্বরটা যতটা পারে করুণ করে। তুর্যর গলায় করুণ আওয়াজ শুনে ফোপানো বন্ধ হয়ে যায় মীরার। আর চোখে দেখে নেয় তুর্যকে। এখনো পর্যন্ত লোকটা কাপড় না পরে বেশমের মতোই কোমরে টাওয়াল পেঁচিয়ে রয়েছে। চোখ সরিয়ে নেয় সে। অতপর লোকটা ডান হাতের দিকে নজর বুলায়। হৃৎপিণ্ড তরাক করে ওঠে মীরার। চিত্ত অস্থির হয়। এক নিমেষে উঠে দাঁড়ায় সে। ঘরের এদিক ওদিক ছুটে বেড়ায় ফার্স্ট এড বক্স পাবার আশায়। ড্রয়ারে আছে। আর কিছু বলতে হয় না তুর্যকে, তার আগেই মীরা সেখান থেকে বক্সটা নিয়ে এসেছে। তুর্যর হাত ধরে টেনে তাকে বিছানার একপাশে বসিয়ে দেয়। অতঃপর নিজেও বসে তার সামনে। খুব যত্ন সহকারে আলতো হাতে ফু দিয়ে দিয়ে ড্রেসিং করিয়ে দেয়। নিজের প্রতি মীরার এত যত্ন দেখে অবাক হয়ে যায় তুর্য। সেও তো একজন ডাক্তার। কই, কোনো নার্সকে তো এত যত্ন নিয়ে ড্রেসিং করতে দেখেনি। আর মুখটা এমন বানিয়েছে যেন নিজেই ব্যথা পেয়েছে। মনে মনে এসব ভেবে চলেছে তুর্য। মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ বের করেছে মীরা। উত্তেজিত হয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করছে, কিন্তু তুর্য সেদিকে কোনো খেয়াল থাকলে তো। সে তো মীরাকে দেখতে ব্যস্ত। আবারও মীরা সেই একই রকম আওয়াজ করে ফু দিয়ে ডান হাতের পাতাটা উল্টো দিক থেকে আঙুলগুলো কিছুটা ছড়িয়ে সামনে ঘোরায়। এবার আর তুর্যর বুঝতে বাকি থাকে না মেয়েটা কি বোঝাচ্ছে, তাই কিছুটা আমতা আমতা করে উত্তর দেয়। আসলে আমি না, মানে ওয়াশরুমের ফ্লোরে পড়ে গিয়ে ব্যথা পেয়েছি। তুর্যর কথায় চোখ ছোট ছোট করে তাকায় মীরা। তা দেখে তুর্য বলে, বিশ্বাস হচ্ছে না তো? আচ্ছা চলো, তোমাকে নিয়ে গিয়ে আমি যেভাবে পড়েছিলাম ঠিক সেভাবেই ফেলি, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। তুর্যর এরকম তেরা কথায় দমে যায় মীরা। চুপচাপ সেখান থেকে উঠে এসে নিজের নির্ধারিত জায়গায় শুয়ে পড়ে তুর্যের দিকে পিঠ করে। তা দেখে মুচকি হাসে তুর্য। অতঃপর বিড়বিড় করে বলে, বাব্বা, এই মেয়ে তো দেখছি রাগ করতেও জানে। আজানের মিষ্টি ধ্বনিতে ঘুম ভেঙে যায় মীরার। অতঃপর শোয়া থেকে উঠে আস্তে ধীরে ওয়াশরুমের দিকে যায়। গত দুদিন ধরে তার ফজরের নামাজটা কাজা হচ্ছে, কিন্তু আজ তার বর তাকে ঠিক সময় মতো জাগিয়ে দিয়েছেন। অজু করে নামাজ আদায় করলো মীরা। অতঃপর গুটি গুটি পায়ে তুর্যর বিছানার কাছে গেল। তুর্যর ব্যান্ডেজ করা হাতটার উপরে আলতোভাবে বার কয়েক হাত বুলিয়ে দিয়ে তুর্যর মুখের দিকে তাকায়। বেঘরে ঘুমাচ্ছে মানুষটা। তার ছোট ছোট চুলগুলো কপালে এসে পড়েছে। দেখে মনে হচ্ছে নাদান বাচ্চা। মুচকি হাসে মীরা। তুর্যর এই সিল্কি চুলগুলো খুব পীড়া দিচ্ছে তাকে। আলতো হাতে ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। মনের ঘরে সুপ্ত বাসনাটাকে দমিয়ে না রেখে হাত বাড়ায় সে, একটু ছুঁয়ে দেবে বলে। তবে তার হাতটা তা স্পর্শ করতে পারল না। তার আগেই তার হাত তুর্যর হাতের মুঠোয় চলে যায়। কি করতে যাচ্ছিলে তুমি আমার সাথে? তুর্য সামান্য অবাক হয়ে গম্ভীর স্বরে তার দিকে প্রশ্ন ছুড়লেই ভ্যা করে কেঁদে দেয় মীরা। যা দেখে তুর্য কিং কর্তব্য বিমূঢ়। আসলে তুর্য বুঝতে পারছে না এটা মাহিরের বোন কিনা। মাহিরের মতো সাহসী একরোখা জেদি টাইপের ছেলের এরকম বোন হয় কি করে, যে কিনা কিছু না বলতেই ভ্যা করে কাঁদে। আসলে তুমি মাহিরের বোন তো, নাকি কোনো ভীতু শালা থেকে নিয়ে এসেছে কেউ? কাঁদতে কাঁদতে দুদিকে মাথা নাড়ে মীরা। তার মানে তুমি মাহিরের বোন না, তাই তো? এবার তাড়াহুড়ো করে মাথাটা উপর নিচ করে। ও আচ্ছা, তুমি মাহিরের বোন, আর তোমাকে ভীতু শালা থেকে আনা হয়নি। তোমাকে তোমার বাবা মা ভালোবেসে এনেছে, তাই তো? এবারে হাসি মুখে ঘাড় নাড়ায় মীরা।
যার অর্থ হ্যাঁ, সে মাহিরের বোন। কোনো ভীতুশালার ভীতু না। চৌধুরী বাড়িতে আজ সকাল সকাল তোড়জোড় দেখে অবাক হয় মীরা। সামনে না গিয়ে সিঁড়ি থেকে নেমে এক কোণায় দাঁড়িয়ে থাকে। অতঃপর তাকে আরও অবাক করে দিয়ে ছোট ছোট একজোড়া হাত পেছন থেকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে। মীরার বুঝতে বাকি থাকে না এই পিচি পিচি হাত দুটি কার। মুচকি হাসে সে। ছোট্ট তানহার হাত দুটি টেনে সামনে দাঁড় করায়। অতঃপর বাচ্চাটার সামনে হাঁটু মুড়ে বসে তার গোলাপি পাতলা ঠোঁট দিয়ে তান্না ছোট কপালে আদর করে দেয়। তা দেখে খিলখিল করে হাসে তান্না। মীরা তার দুটো হাত এক জায়গায় করে কানের এক পাশে রেখে চোখ বুজে আবার খোলে। অতঃপর অবাক হওয়ার ভঙ্গিতে হাত নেড়ে কিছু একটা ইশারা করে, কিন্তু তান্না তার ইশারা বুঝতে না পেরে ঠোঁট ফোলায়। আর তখনই পেছন থেকে তার ছোট পাপার আওয়াজ আসে। তানহা, মাই বেবি, তোমার ছোট মাম্মা তোমাকে জিজ্ঞাসা করছে তুমি আজ এত সকাল সকাল উঠে পড়েছো যে? তুর্যর মুখে তাকে উদ্দেশ্য করে বলা তান্না ছোট মাম্মা কথাটি যেন তার কানে বেজে চলেছে। অদ্ভুত সুখ যেন তার সারা শরীরে খেলে যায়। দেহের মধ্যে থাকা নাম না জানা সুখ পাখিটা তার ডানা ঝাপটানো শুরু করে দিয়েছে আনন্দে। আজকে তো সুপার আসবে, তার জন্য তো আমি অনেক বলে উঠে পড়েছি। তান্নার কথা শুনে মীরা তার নিজের মধ্যে হওয়া অদ্ভুত অনুভূতিটা এক প্রকার দমিয়ে রাখে। অতঃপর এই সুপাপাটাকে জানার জন্য ভ্রু কুঁচকে তুর্যর দিকে তাকালে দেখতে পায় তুর্যর এতক্ষণের হাসি মুখটা নিমেষে থমথমে হয়ে গেছে। আরে মীরা, তুমি এখানে? আমি তোমাকে ডাকতেই যাচ্ছিলাম। এসো আমার সাথে, একটু হাতে হাতে কাজ করবে। কি পারবে তো? আঁচলে হাত মুছতে মুছতে কথাগুলো বলল তুলি। মীরা তার ভুবন ভুলানো মুচকি হাসিটা দিয়ে মাথাটা একপাশে নাড়ে, যার অর্থ সে পারবে। মাথার ব্যথাতে আজ আর বিছানা ছেড়ে ওঠেনি শান্তি চৌধুরী। যেদিন থেকে ওনার চাঁদের টুকরো ছেলেটা ওই বোবা মেয়েকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে, সেদিন থেকে মাইগ্রেনের যন্ত্রণাটা যেন প্রখর হয়েছে। কিছুতেই তিনি ওই বোবা মেয়েটাকে মানবেন না ছেলের বউ হিসেবে। কী করে তিনি ছেলেকে বোঝাবেন ওই বোবা মেয়েটা ওনার সোনা বাবাটার যোগ্য নয়? ঘরের এই মাথা থেকে ও মাথা পর্যন্ত পায়চারি করছে তুর্য। আজ রবিবার হওয়ার দরুন তার ছুটি। ভেবেছিল মীরাকে নিয়ে একবার ও বাড়ি যাবে। মেয়েটা ভাইয়ার আদরে কিনা। আবার গত রাত থেকে কি কান্নাটাই না করলো। আচ্ছা, মাহি যদি জানতে পারে তার কলেজার বোনটাকে তুর্য অনেক কাঁদিয়েছে, তাহলে সে কি করবে? না না, সে আর কিছু ভাবতে পারছে না। নাকের ওপরে বার করে খাত বুলিয়ে নেয় তুর্য। টেবিলের ওপরে থাকা ফোনটা অনেকক্ষণ যাবৎ বেজে চলেছে, কিন্তু সেদিকে তুর্যর কোনো খেয়ালই নেই। একবার, দুবার, তিনবার, চারবারের বেলায় হুঁশ আসে তুর্যের। সে এতক্ষণ তার কল্পনা জগতে ব্যস্ত ছিল। তুর্য ফোনটা হাতে নিয়ে দেখে মাহির কল করেছে। যেই না সে কলটা রিসিভ করবে তার আগেই ডিসকানেক্ট হয়ে গেল। ফোনের ওপরের স্ক্রিনে দেখাচ্ছে মাহির 4বার কল করেছে। আবারও তার ফোনে কল আসে, তবে এটা মাহির না, বরং রিজওয়ান। হ্যাঁ রিজু, বল। স্যার, সব কিছু রেডি। আমি আপনাদের বাড়ির সামনে। কখন বেরাবেন? আমরা যাচ্ছি না রিজু, জিনিসপত্রগুলো নিয়ে তুই ভিতরে চলে আয়। কিন্তু মাহির স্যার। ও কিছু হবে না, ও জানে না এ ব্যাপারে কিছু। ওকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম। আচ্ছা ছাড়, তাড়াতাড়ি চলে আয়, তোকে একজনের সাথে পরিচয় করাবো। আর এদিকে রিজু বিড়বিড় করে বলে, আসলে এসব হচ্ছে কি? সকালে স্যার ফোন দিয়ে বলল নতুন জামাইয়ের শ্বশুর বাড়ি যাওয়ার জন্য যা যা বাজার করে সব করে আমাদের বাড়ি আসবি। একসাথে মাহির স্যারের বাড়ি যাব। আর এখন উফ, স্যারের মাথাটা গেছে পুরো। ই আল্লাহ! ছেলেটা ছোট মাথায় কিছুই ঢুকছে না, তাই সে আর কিছু ভাবতে চায় না। নতুবা দেখা যাবে ডাক্তার না হয়ে পাগল হয়ে বসে আছে। গায়ে থেকে নেমে বাড়ির ভেতরে হাঁটা দিল রিজু। রিজু এসেছে অনেকক্ষণ যাবৎ। এসে থেকেই তার তুর্য স্যারের সাথে কথা বলছে কিছু কাজের বিষয়ে। এই ছেলেটাকে তুর্য খুব স্নেহ ও বিশ্বাস করে। দরকারি কথাবার্তা শেষ হলে উসকুস করে রিজু কিছু কথা বলবে বলে, কিন্তু বলতে পারছে না। তা দেখে তুর্য বলে, কি সমস্যা? মেয়েদের মতো এত মুচড়া মুচড়ি করছিস কেন? যা বলবি সোজাসুজি বলে দে। এবার যেন ব্যাপারটা সোজা হয় রিজুর কাছে, তাই সে মিনমিন করে বলে, স্যার বলেছিলেন কারোর সঙ্গে পরিচয় করবেন। হুম। গম্ভীর সুরে বলে তুর্য। অতঃপর গলা উঁচু করে মীরাকে ডাকতে থাকে। মীরা, মীরা কোথায় তুমি? এদিকে এসো তো একবার। এদিকে রান্নাঘরে উপস্থিত তুলি ও অন্যান্য মেয়েরা মুখ টিপে হাসতে থাকে তুর্যর অধৈর্য ডাক শুনে। যাও গিয়ে দেখে এসো তোমার জনাবের কি প্রয়োজন। হাসতে হাসতে বলে তুলি। তুলির কথা বলার ধরন থেকে লজ্জা পেয়ে যায় মীরা। মুখ নিচু করে সেখান থেকে চলে আসে। আর ভাবতে থেকে আসলে লোকটা তার নাম নিয়ে এভাবে কেন চাচাচ্ছে। এদিকে এসো। মীরার হাত ধরে টেনে নিজের পাশে অনেকটা জায়গা ফাঁকা রেখে বসায় তুর্য। এতে
বেশ অবাক হয়ে যায় মীরা। লোকটা সে সামনে যতক্ষণ থাকে ততক্ষণই তো বকা দেয়, তাহলে এখন কেন এত ভালো করে কথা বলছে তার সাথে ভেবেই অভিমানে দু চোখ ভরে উঠতে নিলেই সামলে নেয় মীরা। এটা মহিষ স্যারের বোন। অবাক হয়ে বলে ওঠে রিজু। এতে মীরা অবাক হলেও তুর্য হেসে ফেলে। বুঝে গেছিস? বলে তুর্য। না বুঝে উপায় আছে, দুজন তো একই রকম দেখতে। মহিষ স্যার গম্ভীর আর স্যারের বোন একটু বেশি মিষ্টি। রিজুর কথায় মীরা সামান্য হেসে মাথা নিচু করে নেয়। রিজু জানতো মাহির স্যারের একটা বোন আছে, কথা বলতে পারে না, কোনো এক দুর্ঘটনায় মুখের কথা হারিয়ে ফেলে। কিন্তু মেয়েটা যে এত মায়াবী তা জানতো না সে। খারাপ লাগে রিজুর। এত সুন্দর একটা মেয়ে, না জানি তার কণ্ঠস্বরটা কত মিষ্টি ছিল। মনে মনে আফসোস করে সে। মীরা, ও হচ্ছে রিজওয়ান খান, হবু ডাক্তারও বলতে পারো। ও খুব ভালো একটা ছেলে। পড়াশোনার সময়টুকু বাদ দিলে আমার সাথেই থাকে সারাক্ষণ। তুর্যর কথায় মীরা রিজুর দিকে তাকায়, মাথা নিচু করে হেসে দেয় রিজু। তার তুর্য চায় তার প্রশংসা এভাবেই করে সবার কাছে। আর রিজু, এই মীরা, আগে বুঝে গেছিস যে মাহিরের বোন, বলে তুর্য। আচমকা উঠে দাঁড়ায় মীরা। আর কেউ কিছু বুঝে ওঠার আগেই এক ছুটে চলে যায় সেখান থেকে। কান্নাগুলো আর ধরে রাখতে পারে না মীরা, অঝরে কেঁদে ফেলে। আজ তার খুব কষ্ট হচ্ছে, থাকবে না সে এখানে, আজই চলে যাবে। আর তার ভাইয়া যদি না রাখতে চায় ও বাড়িতে, সে থাকুক, তবে সেখানেও থাকবে না। যেদিকে দু চোখ যাবে সেদিকে চলে যাবে, তবুও সে এই লোকটার বাড়িতে থাকবে না। ওয়াশরুমে মীরার যে প্রয়োজনীয় জিনিসগুলো ছিল সেগুলো সব নিয়ে এসে ব্যাগে ভরল। জামা কাপড়গুলো গোছানো লাগবে না, আগে থেকে সবগুলো ব্যাগে ছিল। কেননা মীরা তার জামা কাপড় তুর্যের জামা কাপড়ের সাথে রাখেনি। কোথায় কি বলে বসে লোকটা, সেই ভয়ে আর ওইমুখও হয়নি। অবশ্য অসুবিধে হয় এভাবে প্রত্যেক দিন ব্যাগ থেকে বের করা ও ভরা। ট্রলি ব্যাগের হাতলটা হাতে নিয়ে যেই না মীরা বেরোতে যাবে, অমনি তার মনে পড়ে যায় তাদের বিয়ের রাতে তুর্যর বলা কথাগুলো। দু পা থেমে যায় সেখানে। সে কি করে ভুলতে পারল তার আর তুর্যের সম্পর্ক মাত্র 3 মাসের জন্য। দীর্ঘশ্বাস ফেলে মীরা। তার আবেগ তাকে কিছুক্ষণের জন্য ভুলিয়ে দিয়েছিল কথাটা। এবার সে বুঝতে পারছে তুর্য কেন ওই রিজওয়ান নামের ছেলেটার কাছে তার আর তুর্যের বিয়ের ব্যাপারটা জানালো না। একটা তাচ্ছিল্যর হাসি হাসে মীরা। অতঃপর ব্যাগটা জায়গা মতো রেখে ওয়াশরুমে ঢুকে পড়ে। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে আসে মীরা। আর সামনে দেখতে পায় তুর্য ভ্রু কুঁচকে ওয়াশরুমের দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে সে এতক্ষণ মীরার জন্য অপেক্ষা করেছিল। তুর্যকে পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মীরার উদ্দেশ্যে তুর্য বলে, এই মেয়ে, তোমার সমস্যাটা কি বলবে? ওখান থেকে ওভাবে চলে এলে কেন? কি ভাববে রিজো, ম্যানারলেস কোথাকার। তুর্যর কথাগুলো ছিল আগুনে ঘি ঢালার মতো, যা মীরার সারা শরীরে মুহূর্তেই দপদপ করে জ্বলে ওঠে। রাগে ফুঁসে ওঠে সে। ধপাধপ পা ফেলে টেবিলের ওপর থেকে নোটপ্যাডটা নিয়ে রাগে গজগজ করতে করতে লিখতে শুরু করে। অতঃপর লেখা হয়ে গেলে সেটা তুর্যর সামনে ধরে। তুর্য সেটা ধরা মাত্রই ধূপধাপ পা ফেলে সেখান থেকে বেরিয়ে যায় মেয়েটা। মীরার কাজে অবাক হয়ে যায় তুর্য। ওভাবেই ঠায় দাঁড়িয়ে থেকে বলে, আশ্চর্য, এই মেয়ের আবার কি হলো? অতঃপর মীরা কি লিখেছে দেখার জন্য চোখ রাখে নোটপ্যাডে, আর দেখতে পায় সেখানে লেখা, মাত্র 3 মাসেরই তো ব্যাপার, সহ্য করে নিন এই ম্যানারলেসটাকে। চিন্তা করবেন না, সব ঠিক করে দেবো আগের মতো। চোয়াল শক্ত হয়ে যায় তুর্যের। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, এই মেয়ে তো দেখছি 2 লাইন বেশিই বোঝে। সময়টা এখন দুপুর 2:08। চৌধুরী বাড়ির কারোরই এখনো খাওয়া হয়নি, ওই সুনা ফুর জন্য। সেটা আসলে সবাই একসাথে খাবে। মীরা আজ শাড়ি পরেছে, তুলি নিজ হাতে তাকে সাজিয়ে দিয়েছে, নতুন বউ বলে কথা। টেবিলে খাবার সাজাচ্ছে মীরা, তুলি আর বুসরা। শান্তি চৌধুরী এখনো পর্যন্ত ঘর থেকে বেরোননি। কলিং বেলের শব্দে লাফিয়ে ওঠে বুসরা, এক ছুটে দরজা খুলতে চলে যায়। ঘরে বসে ল্যাপটপে একটা ইমেল দেখছিল তুর্য। কলিং বেলের শব্দে তার বুঝতে আর অসুবিধা হয় না যে ছ্যাঁচড়াটা চলে এসেছে। হ্যাঁ, তুর্যর কাছে তান্নার সুপাপা ছ্যাঁচড়াই বটে। যে ছেলে তার প্রত্যেকটা জিনিসে নজর দেয়, এমনকি তার অনুপস্থিতিতে যেগুলো নিয়েও নেয়, সেই ছেলেকে ছ্যাঁচড়া বলাই যায়। দরজা খুলেই একটা সুদর্শন ছেলেকে দেখতে পায় বুসরা। তার চোখে রয়েছে কালো রঙের সানগ্লাস, হাতে ব্র্যান্ডের কালো রঙের ওয়াচ, ব্লু জিন্সের সাথে অফ হোয়াইট শার্ট, কাঁধে একটা মাঝারি সাইজের ব্যাগ। ছেলেটা তার সিল্কি চুলগুলো হাত দিয়ে সেট করছে বারবার। ভাইয়া, বলে ছেলেটার উপরে ঝাঁপিয়ে পড়ল বুসরা। সেটা 2 পা পিছিয়ে গেল তার উপরে এভাবে পড়াতে।
অতঃপর হেসে ফেলে শব্দ করে, এই পাগলি, ভিতরে যেতে দিবি না? দুদিকে মাথা নাড়িয়ে বুসরা, যেতে দেবে না সে। এভাবেই তার ভাইয়ার গলায় ঝুলে থাকবে। আবারও হেসে পড়ে ছেলেটা। ওভাবেই ভেতরে ঢোকে বোনকে নিয়ে। তাদের পেছন পেছন ঢোকে তুহিন আর জাহিদ চৌধুরী। এই সবই ভেতর থেকে দেখছিল তুরি, মীরা আর সিঁড়ি দিয়ে নামতে থাকা তুর্য। মীরা ব্যতীত সবাই জানতো বুসরার রিয়াকশন এমনই হবে। অনেকদিন পর ভাইয়াকে পেয়েছে কিনা, এমন তো হবেই। তবে মীরার ছোট মাথায় কিছুই ঢুকছে না। বুসরা ছেলেটাকে বলছে ভাইয়া, আর দেখে বোঝাই যাচ্ছে মেয়েটা তার ভাইয়াকে খুব মিস করছে। কিন্তু ছোট মাথায় অত ভাবতে হবে না তোমার। ওটা বুসরার নিজের ভাই শুভ। পাশ থেকে বলে তুলি। তুলির কথায় আরো অবাক হয় মীরা। সে তো জানতো তুর্যরা দুই ভাই আর এক বোন, তাহলে এটা আবার। তার ভাবনার মাঝে তুর্যর গলার আওয়াজ শুনতে পাওয়া যায়। বুশরা, ছাড় এবার ওকে, ফ্রেশ হতে দে। খিদে পেয়েছে তো সবার, ওকে দেখেই ক্লান্ত লাগছে। তুর্যর কথায় ভাইয়াকে ছেড়ে দেয় বুসরা। অতঃপর নাক টেনে বলে, যাও ফ্রেশ হয়ে নাও। তোমার সাথে খাবো বলে আমরা কেউ খাইনি এখনো। এতক্ষণ নিঃশব্দে কান্না করছিল বুসরা। বুসরার চোখের পানি মুছে দিয়ে কপালের একপাশে একটা চুম্বন এঁকে দেয় শুভ। অতঃপর এদিকে সেদিকে তাকিয়ে বলে, মামি আর আমার ছোট মাকে দেখছি না কেন? তুলি আর মীরা রান্নাঘরের দিকে থাকায় এখনো শুভর চোখে পড়েনি তারা। তুলি সামনের দিকে এগিয়ে আসতে আসতে বলে, তোমার দুই মাই এখন ঘুমে। একজন সেই ভোরে উঠে সারাক্ষণ টলছিল, তাই তাকে খাইয়ে বুঝিয়ে সুঝিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মা তো ওনার মাথা নিয়ে উঠতে পারছেন না। এবার আমি চলে এসেছি, সব ঠিক হয়ে যাবে। বাই দ্য ওয়ে, কেমন আছো ভাবিমণি? আলহামদুলিল্লাহ ভালো। তুমি? এখানে আসার আগে খারাপ ছিল, তবে এখন খুব ভালো লাগছে। আচ্ছা যাই, ফ্রেশ হয়ে আসি। তোর আবার খিদে পেয়েছে খুব। বলেই হেসে দেয় শুভ। অতঃপর সিঁড়ির দিকে এগিয়ে গিয়ে আচমকা তুর্যকে জড়িয়ে ধরে বলে, কেমন আছো ভাই? ভালো। এই লোকটা আসলেই খারাপ। সে না হয় তার কিছু হয় না, কিন্তু তুলি বুবু তো বলল যে ছেলেটা তাদের ভাই। মনে মনে কথাগুলো ভেবে মুখ বাঁকায় মীরা। মাহিরা রুমের বারান্দায় চুপটি করে বসে আছে মিলি। কোন রকম নরণচরণ দেখা যাচ্ছে না তার মধ্যে। নড়লেই যে মুশকিল। মাই যে তাকে হুমকি দিয়েছে, এক চুলো যদি সে নড়ে তবে তার কপালে খারাপই আছে বলে সাওয়ার নিতে গেছে সে। আর মিলিও তার কথা অক্ষরে অক্ষরে পালন করছে। তাই তো পুতুলের ন্যায় এখনো বসে আছে। মিলি, এদিকে আয়। ওয়াশরুম থেকে বেরিয়ে মাহির তাকে ডাক দেয়। মিলির মধ্যে কোনো রকম পরিবর্তন দেখা যায় না। সে আগের ন্যায় চুপটি করে বসে থাকে। এতে রেগে যায় মাহির, কিন্তু রাগের মাথায় কিছু করতে সে নারাজ। সে চায় না আর কোনো দূরত্ব, তাই রাগটাকে সামলে নিয়ে আবারও ডাকে, জান, তুই আসবি নাকি? আমি কোলে করে নিয়ে আসবো। মাহিরের জান সম্বোধনে রেগে যায় মিলি। অতঃপর বসা থেকে উঠে পড়ে। লোকটাকে আজ সে কিছু করার কথা শোনাবে। কি পেয়েছেটা কি সে? যখন যা ইচ্ছে হবে তাই করবে। সামনের জন কি চায় সেটা একবারের জন্য ভাববে না। যতটা না রাগ নিয়ে এসেছিল তার দ্বিগুণ লজ্জায় পড়ে যায় মিলি। মাহির মাহিরের কোমরে একটা টাওয়াল পেঁচানো ও আর একটা হাতে ধরা। চুল মোছা হয়নি তার। মাথা থেকে ফোঁটা ফোঁটা জলকণা ঘাড় চিবুক পেয়ে শরীরে মিশছে। তা দেখে একটা শুকনো ঢোক গেলে মিলি। তার হাওয়া টাইট। নিজের জায়গা থেকে এক চুলো নড়তে পারছে না সে। শুধু নয়নজোড়া এদিক সেদিকে করছে। কি হলো, দাঁড়িয়ে পড়লি কেন? জান। বলেই মাহির বিছানার একপাশে পা ঝুলিয়ে বসলো। অতঃপর আবারও ইশারায় তাকে ডাকলো। এক পা করে মাহিরের সামনে গিয়ে দাঁড়ালো মিলি, বেশ দূরত্ব বজায় রেখে। তবে সেই দূরত্ব ছিল অল্পক্ষণের জন্য। এক নিমেষে মাহি তার লম্বা হাত বাড়িয়ে মেয়েটার কোমরে একপাশে টেনে নিয়ে দূরত্বটা ঘুচিয়ে দিল। অতঃপর আর এক হাতে থাকা টাওয়ালটা মিলির কাঁধে রেখে দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরলো। নে, মাথাটা মুছে নে চটপট। মাহিরের এইরূপ কাণ্ডে মিলির সারা শরীর মৃগী রোগীর ন্যায় কাঁপুনি উঠতে নিলেই নিজেকে সামলে শক্ত হয়ে দাঁড়ায়। অতঃপর কাঁধ থেকে টাওয়ালটা নিয়ে মাহিরের চুল মুছে দেয়। মেয়েটাকে দেখে বোঝার উপায় নেই আদৌ সে বিরক্ত কিনা। একদম চুপচাপ অনুভূতিহীন কাঠের পুতুল মনে হয় মাহিরের কাছে। মিলি। আস্তে করে ডেকে ওঠে মাহির। কোনো রকম উত্তর না দিয়ে মাহিরের দিকে তাকায় মিলি, সেটাও খুব অল্প সময়ের জন্য। অতঃপর চোখ সরিয়ে নেয়। মিলি, বোঝার চেষ্টা কর, সবকিছু ঠিক করে নিতে চাই আমি, শুধুমাত্র তোর কথা ভেবে সেদিন। ব্যাস, অনেক ভেবে ফেলেছো তোমরা আমার জন্য।
এবার আল্লাহর রস্তে আমাকে ছেড়ে দাও। আমার নিজের সিদ্ধান্ত নিজেকে নিতে দাও। দয়া করে নিজেদের সিদ্ধান্তগুলো আমার উপর চাপিয়ে দিও না। মিলির সারা শরীরে যেন নাম জানা জানা মহাশক্তি এসে ভর করেছে। তাই তো মাহিরের বলিষ্ঠ হাত দুটো এক ঝটকায় দূরে সরিয়ে চলে গেল। গন্তব্য হয়তো নিজের রুম। মিলির বলা প্রত্যেকটা কথা এখনো পর্যন্ত মাহিরের বুকের বাম পাশে ছুরির ন্যায় খোঁচাচ্ছে। আঁখি জোড়া তার জ্বালা করছে। সে কি কাঁদছে? না না, ছেলে মানুষের কাঁদতে নেই, দুর্বল হতে নেই, নতবা সামনের জনকে কিভাবে সামলাবে? পাহাড় সমান অভিমানী বা ভাঙবো কিভাবে? চোখ বুজে বড় বড় দুটো শ্বাস নেয় মাহির। অতঃপর বিড়বিড় করে বলে, খুব কষ্ট দিয়ে ফেলেছি তোকে। আর না জান, এবার তোর সুখের পালা। দেখিস, সুখের চাদরে মুড়িয়ে রাখবো তোকে। চৌধুরী পরিবারের মীরা, তুলি ব্যতীত সকলে একসাথে খেতে বসেছেন টেবিলে। বাড়ির বউ দুটোকেও বাদ দিতে চাননি তারা। তবে তুলি আবদার করে বসে সে আর মীরা তাদের বেড়ে খাওয়াবে, আর তাই আর না করেনি। এখনো পর্যন্ত তুর্য মীরাকে খেয়াল করেনি। সে কোনো দিকে না তাকিয়ে এক নাগাড়ে খেয়ে চলেছে। হঠাৎ তার নাকে ভেসে আসে রাতে পাওয়া সেই মেয়েলি মিষ্টি গন্ধটা। আবেগে চোখের পাতা দুটো বন্ধ হয়ে যায় তুর্যের। তার বুঝতে বাকি থাকে না এই গন্ধের উৎস কোথায়। মুচকি এসে চোখ খুলে পাশে তাকাতে দেখতে পায় লাল টুকটুকে শাড়ি পরিয়ে তা মীরাকে। টানা চোখে হালকা করে কাজল পরা, কপালের মাঝখানে ছোট একটা টিপ। প্রতিদিনের মতোই কানে ছোট ছোট একজোড়া কানের, গলায় পাতলা চেন। ব্যাস, এতে মেয়েটাকে অপরূপা লাগছে। তবুও তুর্যর কাছে মনে হচ্ছে কোথাও একটা কমতি আছে মেয়েটার মুখে। এই তো পেয়েছে। মেয়েটার মুখের হাসিটা এখন গায়েব। কিন্তু কেন? সেই হাসির অনুসন্ধান করতে গিয়ে দেখে মেয়েটা কেমন ফ্যাকাশে মুখ নিয়ে তার দিকে একবার তো নিজের হাতের দিকে আর একবার তাকাচ্ছে। মীরার দৃষ্টি অনুসরণ করলে তার চোখ মুখ শক্ত হয়ে যায়। সে দেখে মীরার ডান হাতটা শুভ তার বাম হাতের মুঠোয় নিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। চোখ ও মুখে তার হাজারো মুগ্ধতা। আর বাড়ির সবাই অবাক হয়ে দেখছে শুভর কাণ্ড। আচমকা বসা থেকে উঠে পড়ে শুভ। অতঃপর মীরার সামনে সোজা হয়ে দাঁড়ায়। তখনও মীরার হাত শুভর হাতের মুঠোয় বন্দী। I can believe red rose. Mm-hmm. You are my white rose. White rose. Can I how you once? উত্তেজিত হয়ে বলা শুভর কথায় কেঁদে ফেলে মীরা। এদিকে তুর্যর মাথা ফেটে যাচ্ছে রাগে। এই মেয়ে এত সাজার সাহস পায় কোত্থেকে? একে তো পরে দেখে নেবে তুর্য, এখন সে শুভকে দেখবে। বসা থেকে উঠে পড়ে তুর্য। এক ঝটকায় শুভর হাতের মুঠো থেকে মীরার হাতটা ছাড়িয়ে এক পাশ থেকে তাকে জড়িয়ে ধরে। অতঃপর শুভকে উদ্দেশ্য করে হিসিয়ে বলে, দূরে থাকবি এর থেকে, বউও আমার। এক মুহূর্তও আর দাঁড়ালো না তুর্য। ওভাবেই মীরাকে এক পাশ থেকে জড়িয়ে হাঁটা ধরল নিজেদের রুমের উদ্দেশ্যে। মীরা তুর্যর দিকে তাকিয়ে তাকিয়ে রাগের চোটে লোকটার ফর্সা মুখটা পুরো লাল হয়ে গেছে। চোয়াল তার শক্ত। তুর্য শুভকে বলা কথাটা তার একদমই খারাপ লাগেনি, বরং খুব বেশি ভালো লেগেছে। এদিকে শুভর মুখখানা দেখার মতো হয়েছে। এখনো পর্যন্ত সবাই তার দিকেই তাকিয়ে আছে। বেশ অস্বস্তি লাগছে তার। এবার জাহিদ চৌধুরী ওনার মুখ খোলেন। এসব কি ধরনের আচরণ বেটা? তোমার থেকে অন্তত এসব আশা করিনি। মামার কথায় শুভ নিজের মুখটা আরো করুণ করে ফেলে। অতঃপর বলে, আই এম সরি মামা, কিন্তু তুর্য এসব কি বলে গেল? ওর বিয়ে মানে? হোয়াইট রোজকে দেখে তো মনে হচ্ছে 18ই হয়নি। সব হয়েছে, ওর 18 হয়েছে, আর ওদেরও বিয়ে হয়েছে। ওসব ছাড় আর খাওয়ায় মন দে, শান্ত স্বরে বলে তুহিন। মনটা খারাপ হয়ে যায় শুভর এসব শুনে। আর কিছু খেতে পারে না সে। সবার দিকে তাকিয়ে হালকা আসার চেষ্টা করে উঠে পড়ে চেয়ার ছেড়ে। অতঃপর বলে, আমার খাওয়া দাওয়া শেষ, উপরে যাচ্ছি, ক্লান্ত লাগছে খুব। এতক্ষণ যাবৎ যা কিছু হলো সবটা নীরব দর্শকের মতো দেখছিল তুলি, বুসরা ও শান্তি চৌধুরী। তবে তিনি আর চুপ করে থাকতে পারলেন না। স্বামীর উদ্দেশ্যে ওনার সেই লম্বা বাণী শুরু করে দিলেন। দেখেছো মেয়েটা কেমন বেহায়া? ছেলেটা আমার আসা মাত্রই কেমন বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিল। আর তো আর সোনা বাবাটা আমার ঠিকঠাক খেতেও পারলো না। কেমন? ব্যাস, অনেক বলেছ। আসলে কি তুমি চোখে দেখো না? মেয়েটাকে খেতে না দিয়ে তোমার ছোট নবাবটাকে টেনে নিয়ে গেল। আর বললে বিব্রতকর। বিব্রত, অস্বস্তি, লজ্জায় তো ফেলেছে তোমার সোনা বাবাটা। দেখলে না মেয়েটা কেমন ডুকরে কেঁদে উঠেছিল? নাকি সেই সময় তোমার চোখে ছানি পড়েছিল? কথাগুলো বলে সেখান থেকে চলে গেলেন জাহিদ চৌধুরী। তুহিনও বাবাকে অনুসরণ করে মানে মানে কেটে পড়ল সেখান থেকে। সে জানে এখন তার মম তার কাছে তার ড্যাডের নামে অভিযোগের বস্তা নিয়ে বসবে।
তাই সামনে থেকে মানে মানে কেটে পড়া শ্রেয় বলে মনে করলো তুহিন। আসলে সে বাপের নেওয়াটা কিনা। শান্তি চৌধুরী থম মেরে চোখ মুখ শক্ত করে বসে আছেন। দেখে বোঝা যাচ্ছে তিনি ভেতরে ভেতরে ফুঁসছেন রাগে। এই বয়সে এসেও তাকে ছেলে মেয়েদের সামনে অপমানিত হতে হলো ভেবেই আরো দ্বিগুণ রেগে গেলেন তিনি মীরার ওপর। ঘরে ঢুকেই এক ঝটকায় মীরাকে নিজের থেকে দূরে সরিয়ে দিল তুর্য। আচমকা এমন হওয়াতে নিজের ভারসাম্য ধরে রাখতে পারল না মীরা, যার ফলস্বরূপ ফ্লোরে গিয়ে পড়ল সে। এতে বেশ অবাক হয়ে যায় মীরা। অতঃপর চোখ তুলে উপরের দিকে তাকালে দেখতে পায় রক্তলাল চক্ষু নিয়ে তুর্য এক পা করে এগিয়ে এসে মীরার সামনে বসে তার বলিষ্ঠ হাত দিয়ে মেয়েটার গাল দুটো শক্ত করে চেপে ধরে। অতঃপর দাঁতে দাঁত চেপে বলে, কে বলেছিল তোকে এত সাজতে? আর শাড়ি কেন পরেছিস? সব ওকে দেখানোর জন্য না? কি হলো, কিছু বলছিস না কেন? অ্যান্সার মি, ড্যাম ইট।